Thank you, BRBD platform, for giving me the opportunity to present on this webinar on IELTS preparation hacks. And also thank you, Sabir sir, for allowing me the opportunity to present in this platform. So আমি জাস্ট আজকে ওয়েবিনারে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং আমি কিছু স্টুডেন্ট নিয়ে লাইক যারা আমার কাছে আইএলটিএস রিলেটেড হেল্প চেয়েছে সেই তাদেরকে নিয়ে যে ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করে ফেস করেছি সেটা আমি শেয়ার করব। তো আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে আইএলটিএস প্রিপারেশন হ্যাকস। ওকে, থ্যাংক ইউ। সো আজকের আমাদের এই ওয়েবিনারের মধ্যে আমরা যে যে ইস্যুগুলো কভার করব, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোরস, আর এছাড়া ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে কি কি আমরা টেস্ট আমাদের সামনে আছে, আর এছাড়া কি কি প্রিপারেশন লাগবে, গ্রামার ভোকাবুলারি নিয়ে কি ধরনের প্রিপারেশন নিতে পারি, এগুলো নিয়ে মোট কথা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। এটা নিয়ে আইএলটিএস নিয়ে প্রচুর ম্যাটেরিয়ালস অনলাইনে অ্যাভেলেবল, যে যার মতো করে তার পছন্দনীয় ম্যাটেরিয়াল ফলো করতে পারে। বাট ফ্রম মাই এক্সপিরিয়েন্স, যেহেতু আমি 2বার আইএলটিএস পরীক্ষা দিয়েছি, 2011 সালে আমার মাস্টার্সে যাওয়ার আগে আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম। তারপরে আবার 2018তেও আইএলটিএস পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছে, যখন আমি সাউথ ইউনিভার্সিটি টিচার হিসেবে ছিলাম। সো ওভারঅল মাই এক্সপিরিয়েন্স থেকে আমি আমার আইএলটিএস-এ কিভাবে আমরা হাই স্কোর অ্যাচিভ করতে পারি এই রিলেটেড হ্যাকস গুলো স্টুডেন্টের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সো হোপফুলি students or viewers will be benefited. So what is the necessity of English proficiency scores, or why do we need English proficiency in general? So as a main purpose, like youngsters here, our main goal or one of the primary goal is for education purpose. Eta education not just in like for higher studies. I think English proficiency is something that will help us as current student in whatever country we are in. Like in Bangladesh, যারা এখন আন্ডারগ্র্যাড করছে বা মাস্টার্স করছে, তারা ইংলিশ প্রফিসিয়েন্সি অবভিয়াসলি তাদের জন্য একটা ম্যান্ডেটরি একটা পার্ট। ফর এক্সাম্পল, ইন একাডেমিক লাইক স্কোর, একাডেমিক অ্যাচিভমেন্ট, একাডেমিক গ্রেডস, যেসব স্টুডেন্টের একাডেমিক পারফরমেন্স যারা ভালো করে, তারা দেখা যায় যে তারা ইংরেজিতেও ভালো হয়। যেহেতু আমি টিচার ছিলাম, একজন টিচার হিসেবেও বলতে পারি যে স্টুডেন্টের লেখার মধ্যে ভুল নাই, ইংরেজি সুন্দর, তাকে অবভিয়াসলি বেশি মার্ক দিতে ইচ্ছে করে এবং মার্ক দেওয়া হয়। তো ইন জেনারেল যারা কারেন্ট স্টুডেন্ট আছে, তারা ইংলিশ প্রফিসিয়েন্সির দিকে তাদের তো অবশ্যই জোর দেওয়া উচিত, এবং রিসার্চের পারপাজেও যারা রিসার্চ করতে চায়, যেহেতু ইংরেজি রিসার্চের একটা বেশ বড় একটা ইংরেজিতে রয়েছে, রিসার্চের একটা বেশ বড় স্টক। অন্য ল্যাঙ্গুয়েজেও আছে, বাকি ইংরেজিতে বেশ বড় একটা স্টক রয়েছে। তো যারা রিসার্চ করতে চাই, যারা আর্টিকেল পড়তে চাই, আর্টিকেল থেকে খুব কুইকলি আর্টিকেলের জিস্ট বের করতে চাই, আর্টিকেলের ফাইন্ডিং বের করতে চাই, তাদের জন্য অবশ্যই ইংরেজি প্রয়োজন। বাট মেইনলি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা আজকে মেইনলি হাইলাইট করতে চাই, ফর হায়ার স্টাডি পারপাস। ফর হায়ার স্টাডি পারপাস, অবভিয়াসলি উই নো ইংলিশের ওয়ান অফ দ্য প্রাইমারি ক্রাইটেরিয়া, যদিও এটা একমাত্র ক্রাইটেরিয়া না, 10 to 20% একটা অ্যাডমিশনের ক্ষেত্রে 10 to 20% ওয়েট ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর ক্যারি করে। এবং স্কলারশিপের ক্ষেত্রে যারা ইংলিশ প্রফিসিয়েন্সিতে ভালো স্কোর হোল্ড করে, অবভিয়াসলি দে গেট দ্য প্রায়োরিটি। ইংলিশ প্রফিসিয়েন্সি অর জিআরই, জিম্যাট, এগুলোতে যারা হাই স্কোর ক্যারি করে, তারা সেক্ষেত্রে প্রায়োরিটি পায় অবশ্যই। তো সেক্ষেত্রে পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর ভেরি ইম্পর্টেন্ট for immigration purpose. For example, in English speaking countries in Australia, Canada or New Zealand,
যেখানে ইমিগ্রেশনের সুযোগ আছে, স্কিল মাইগ্রেশনের সুযোগ আছে, এই ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর তাদেরকে হাই পয়েন্ট দিতে সাহায্য করবে। ফর এক্সাম্পল ইন অস্ট্রেলিয়া কেউ যদি আইএলসে 8 পায় তার জন্য 20 পয়েন্ট, কেউ যদি 7 এর উপরে পায় সবগুলো ব্যান্ডে তাহলে তার জন্য 10 পয়েন্ট। তো এরকম করে স্কোর তাদেরকে হেল্প করতে পারে সহজ ইমিগ্রেশনে এবং ইমিগ্রেশনের সহজে অ্যাকসেপ্টেড হওয়ার ক্ষেত্রে। আর ফাইনালি এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও যারা কারেন্টলি এমপ্লয়েড, হয়তো তাদের কারেন্ট এমপ্লয়ার তাদের ইংলিশ প্রফিসিয়েন্সি মেজার করতে চায়, ইংরেজিতে তারা ভালোভাবে কথা বলতে পারে কিনা এটা মেজার করতে চায়। তো সেক্ষেত্রেও তারা হয়তো আইএলটিএস একটা স্ট্যান্ডার্ড প্রফিসিয়েন্সি স্কোর, ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর তারা রিকোয়ার করতে পারে যারা এমপ্লয়ি আছে তাদের থেকে। অথবা যারা দেশের বাইরে কাজ করতে চায়, ইংলিশ স্পিকিং কান্ট্রিতে কাজ করতে চায়, তাদের জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর রিকোয়ার্ড হতে পারে। So very important, and there are many other issues as well, and many areas they can use English proficiency scores. Now, what are the available testing systems for English proficiency? So IELTS যদি বলা হয় যে মানে সবচেয়ে পপুলার কোনটা, তবে বলা হবে যে আইএলসি 1 নম্বরে আসবে ইংলিশ প্রফিসিয়েন্সির দিক থেকে বর্তমান সিচুয়েশনে, যেহেতু বেশ অনেক দেশই এটা গৃহীত এবং অনেকগুলো দেশে প্রায় 140 মতো, ওভার 140 কান্ট্রিজ এন্ড ওভার 11,000 ইনস্টিটিউশনস, এটা এডুকেশনাল ইনস্টিটিউট হতে পারে বা ইমিগ্রেশন অথরিটি বা এমপ্লয়ার্স হতে পারে, তারা আইএলটিএস স্কোরকে অ্যাকসেপ্ট করে। আইএলটিএস এর দুটো ভার্সন আছে আমরা জানি, যে একাডেমিক ভার্সন, যারা একাডেমিক ফিল্ডে যেতে চায় তাদের জন্য একাডেমিক আইএলটিএস প্রয়োজন হয়। আর জেনারেল ট্রেনিং আছে যারা ইমিগ্রেশন বা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, তাদের জন্য একাডেমিক জেনারেল ট্রেনিং যে আইএলটিএস সেটার স্কোর প্রয়োজন হতে পারে। তো মোর অর লেস দুটো সিমিলার, লিসেনিং, বিশেষ করে লিসেনিং সিমিলার, রিডিংও as far as I remember সিমিলার, রাইটিং এ কিছুটা ডিফারেন্ট আছে, but more or less IELTS academic or general training is similar, and it's a test of 2 hours and 45 minutes for the first 3 parts, আর লিসেনিং এর জন্য আলাদা সময় দেওয়া হয়। আর এরপরে আছে টোফেল আইবিটি, কম্পিউটার বেসড টোফেল, it's another popular method of English proficiency testing. So this is can also be explored. So both of these are very popular as English proficiency in many of the countries, and there are other systems as well. There are upcoming systems like Duolingo, then Pearson's Test of English, Cambridge English Language Test. These are also accepted by different institutions. So today's webinar's main focus is IELTS actually. So like I mentioned already, it's a widely accepted testing methodology. So এটাতে 4 sections আছে, অন্য অনেকগুলা টেস্টিং সিস্টেমের মতনই। It's comprised of listening, reading, writing and speaking. And IELTS exam is currently owned by IELTS is owned by British Council of UK, then IDP IELTS of Australia, and then Cambridge University Press and Assessment. So বাংলাদেশ থেকে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে আমরা পরীক্ষা দিতে পারি, অথবা আইডিপি অস্ট্রেলিয়ার মাধ্যমে পরীক্ষা দিতে পারি, তাদের ওয়েবসাইটের মাধ্যমে বা তাদের সেন্টারের মাধ্যমে আমরা পরীক্ষা দিতে পারি। সো আইএলটিএস এর স্কোর আমরা যদি কম্পেয়ার করতে চাই, তো আইএলটিএস এর স্কোর আমরা জানি যে 0 থেকে 9 এর মধ্যে আইএলটিএস কে স্কোরিং করা হয়, আইএলটিএস স্কোর এক্সাম কে স্কোরিং করা হয়। তো এই 0 থেকে 9 কি মিন করে? 0 মিন্স দ্য লোয়েস্ট, 9 মিন্স দ্য হাইয়েস্ট, এন্ড আমরা যদি CFR, দ্যাট ইজ কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স, একটা ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মেজার করার জন্য একটা কমন ফ্রেমওয়ার্ক আছে, এর মধ্যে যদি মেজার করি যে এখানে A1 A2 B1 B2 C1 C2, সো
C2 হচ্ছে প্রফিশিয়েন্ট ইউজার যারা তাদের জন্য, আর হচ্ছে এরকম ইন্টারমিডিয়েটের জন্য B1 B2, আর বেসিক ইউজারের জন্য A1 A2। এটা একটা কমন ট্যাগ লাইন, নট জাস্ট ফর আইএলটিএস, অন্যান্য স্কোরিং ল্যাঙ্গুয়েজ টেস্টিং এর জন্য এটা ইউজ করা হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে আইএলটিএস এ যারা 7 থেকে 8 বা 7 থেকে 9 যারা হোল্ড করে তারা হয়তো C1 এবং C2 এর মধ্যে থাকবে। 8 বা 9 থাকলে C2 এর মধ্যে কাউন্ট করা হয়। এরপরে দেখা যাচ্ছে 5.5 থেকে 6.5 এর মধ্যে থাকলে B2 ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হিসেবে ধরা হয়। তো এরকম ভাবে এটা একটা কমন মেজারমেন্ট টু মেজারিং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আর আমরা যদি আইএলটিএস এর স্কোরের সাথে টোফেল এর স্কোরের কম্প্যারিজন করি, যেটা একাডেমিক্যালি হায়ার স্টাডিজ ইনস্টিটিউশনে অ্যারাউন্ড 6, ডিপেন্ড করে বিভিন্ন ইনস্টিটিউশন কি চায়। মিনিমাম 6 একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড স্কোর প্রায় অনেকগুলো ইনস্টিটিউশনই অ্যাকসেপ্ট করে 6। আর এর উপরে যদি পেতে চায় কেউ, তো আরো ভালো, হয়তো স্কলারশিপে সেটা তাকে হেল্প করবে। টোফেলের ক্ষেত্রে সেটা অ্যারাউন্ড, টোফেল তো মার্কিং করা হয় 120 এর মধ্যে, টোফেল আইবিটি যেটা, সেটার মধ্যে এখানে আমরা কম্প্যারিজন দেখতে পাচ্ছি, ইকুইভ্যালেন্স, অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্স। আর পাশের টেবিলে ডুওলিঙ্গো, যেটা আরেকদার আপকামিং টেস্টিং মেথড, যেটা 160 এর মধ্যে স্কোরিং করা হয়। তো 160 এর মধ্যে যে যত বেশি হাই স্কোর পাবে, অবভিয়াসলি হি হ্যাজ মোর অপরচুনিটিস ওপেন ফর him or her. সো আমরা যেই টার্গেট ইনস্টিটিউশনে যেতে চাই, সেখানে আমরা দেখব যে কোন টেস্টিং মেথড তারা অ্যাকসেপ্ট করে। ফর এক্সাম্পল, আমি আইএলটিএস দিয়েছি 2018-তে, আমি এখন আছি টার্কিতে আবার একটা ইউনিক কেস, এরা আবার আইএলটিএস অ্যাকসেপ্ট করে না। সো আমার এখানে আসার আগে স্কলারশিপের অ্যাপ্লিকেশনের জন্য টোফেল দিতে হয়েছিল 2021 সালে। তো ওখানে আমার প্রায় 2 সপ্তাহের প্রিপারেশন, কম সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে 103 এসেছিল আলহামদুলিল্লাহ, which covers around like equivalent to IELTS score of 7.5. So now how to start, like where to start, and what is the primary requirement for IELTS or English proficiency test? So obviously যেহেতু এটা ইংরেজির প্রফিসিয়েন্সি, এবং যে কোনো ল্যাঙ্গুয়েজে আসলে গ্রামার একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমাদের এডুকেশন সিস্টেমে যেটাকে খুবই প্রায়োরিটি দেওয়া হয়। অবভিয়াসলি অনেকে বলতে চায় যে গ্রামার দরকার নাই, ইংরেজি কথা বলতে পারলেই হলো, ইংরেজি গ্রামারে ফোকাস করার দরকার নাই। বাট আমি বলবো যে ইটস এ মিক্স অফ বোথ। কেউ যদি শুধু গ্রামারে ফোকাস করে বাট ইউজ না করে, কথা না বলে, না লিখে ইংরেজি, সে ইংরেজিতে উত্তরোত্তর উন্নতি করতে পারবে না। তো গ্রামার শেখার সাথে সাথে আমাদেরকে এটাকে ইউজের দিকেও নজর দিতে হবে। তো এখানে কিছু পয়েন্টস, এখানে জাস্ট সাম গ্রামার টপিকস এখানে ইনক্লুড করা হয়েছে, যেটা আমাদের একটা মিনিমাম স্কোর থেকে হাই স্কোর পেতে আমাদেরকে হেল্প করবে। যেমন এখানে আমাদের আইএলটিএস এর ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দ্যাট ইজ আমি যে সেন্টেন্স ইউজ করছি সাবজেক্ট ভার্ব এগ্রি করে কিনা, আমি রাইট টেন্স ইউজ করছি কিনা রাইট জায়গায়, প্রোনাউন গুলো রাইটলি ব্যবহার করছি কিনা, প্রোনাউন একবার নাম দিচ্ছি, নামের পরে প্রোনাউন ইউজ করছি। এগুলো হচ্ছে সুন্দর ইংরেজির জন্য আমার গ্রামারের ভালো নলেজ প্রয়োজন। এছাড়া পাংচুয়েশন খুবই ইম্পর্টেন্ট। হাই স্কোরিং যারা পেতে চায়, হাই স্কোর যারা পেতে চায়, ইউজ অফ পাংচুয়েশন, প্যারালাল স্ট্রাকচার, এগুলো হচ্ছে ইংরেজি ভাষার সৌন্দর্য। আমি তো হয়তো যে কোনো ভাষায় আমি ইংরেজি যেভাবে বলতেই পারি, যেমন এখানে প্যারালাল স্ট্রাকচারে দেখা যাচ্ছে যে আই লাইক টু ইট, আমি আবার বলতে পারি আই লাইক টু স্লিপ অ্যান্ড আই লাইক টু প্লে। তো এটাকে সংক্ষেপে আমরা আই লাইক টু ইট, স্লিপ অ্যান্ড প্লে এরকম সহজ করতে পারি। তাহলে এগুলো আমাদের ইংরেজির স্কোরটা হাই পেতে সাহায্য করবে। এছাড়া আরেকটা জিনিস দেখে যে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে পারে কিনা একজন স্টুডেন্ট, এটাও একটা হাই স্কোরিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। বাট আমি যারা আমি সাজেস্ট করবো যারা
এখনো ওই ইংরেজির ওই লেভেলে যায় নাই, মানে যাদের লেভেল এখনো 6 এর উপরে যায় নাই, তারা আমি সাজেস্ট করবো যে কন্ডিশনালস এর দিকে খুব বেশি ফোকাস না করতে। এখন ইনিশিয়াল লেভেলে যা অবশ্যই আমাদের ফোকাস হওয়া উচিত অ্যাকুরেসি অফ হোয়াট আই নো, আমি যেটা জানি সেটা অ্যাকুরেটলি আমি ইউজ করতে পারছি কিনা, সেই গ্রামারটা সিম্পল স্ট্রাকচারের মাধ্যমে আমি এক্সপ্রেস করতে পারছি কিনা, আমি মিনিমাম যে রাইটিং রিকোয়ারমেন্ট যতগুলো ওয়ার্ড লিখতে বলা হয় সেই ওয়ার্ড গুলো আমি ফুলফিল করতে পারছি কিনা। তারপরে আমরা যখন আমরা একটা লেভেল পর্যন্ত রিচ করতে পারবো তখন আমরা কমপ্লেক্স গ্রামারের দিকে যদি যাই তাহলে ভালো স্কোর অ্যাচিভ করা সহজ হবে। সো অ্যাজ এ গ্রামার প্রিপারেশন, অবভিয়াসলি আমাদের ছোটবেলা থেকে আমরা অনেক গ্রামার পড়েছি এবং আমাদের টিচাররাও পড়েছে আলহামদুলিল্লাহ। আমিও মানে লাইক আই অ্যাপ্রিসিয়েট অল দ্য টিচার্স হু হ্যাভ টট মি ইংলিশ অ্যান্ড গ্রামার ফ্রম হাই স্কুল লেভেল টু দ্য কলেজ অ্যাজ ওয়েল, স্কুল অ্যান্ড কলেজ তাদের। এবং আমি বলবো যে আমাদের যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসেসেও ইংরেজির গ্রামারের খুব জোর দেওয়া হয় এবং একটা স্কোরিং এর মধ্যে একটা বড় প্রভাব ফেলে। তো সেক্ষেত্রে আমাদের ওই প্রিপারেশন গুলো আমাদের কাজে লাগবে। তো এখানে আমরা যে কোনো ইনিশিয়াল গ্রামার বুক বেসিস হিসেবে ব্যবহার করতে পারি। এখানে আমি রেমন্ড মার্ফির কথা বলেছি ফর স্টার্ট। দেন যারা আমরা একটু আরো বেটার ইংলিশ লিখতে চাই, তো সেক্ষেত্রে আমার কাছে আমি ব্যক্তিগতভাবে খুব বেনিফিটেড হয়েছি, সেটা হচ্ছে যে ব্যারনস এর হাউ টু প্রিপেয়ার ফর টোফেল। ইটস এ ওল্ডার এডিশন, 11th এডিশন। এখনকার টোফেলে খুব মোস্ট প্রবাবলি লাইক গ্রামার অতটা ফোকাস পায় না, আগের টোফেলে গ্রামার বেশি ইম্পর্টেন্স পেত। তো এই টোফেল ভার্সনে ফরচুনেটলি আমার বাসায় আমার বড় ভাইয়ের মানে উসিলায় এটা আমার বাসায় ছিল, সো আই গট রিয়েলি বেনিফিটেড ফ্রম ইট ইন মাই ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম ইন ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য IELTS প্রিপারেশন। সো আই পুট আ লিঙ্ক হিয়ার, এটা ইন্টারনেটে সার্চ দিলেই আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে স্ট্রাকচারের জন্য সেন্টেন্স স্ট্রাকচার বা গ্রামারের বিভিন্ন রুলস খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা আছে উইথ সাম 1 or 2 এক্সারসাইজেস। তো এটা থেকে আমার মনে হয় যে বেনিফিটেড হতে পারবেন আপনারা যারা শুনছেন, আমি যেমন হয়েছি। এছাড়া আরো যদি নিজের ইংরেজির ভুলগুলো দূর করতে চান, এমন অনেকগুলো বই আছে যেগুলোর টাইটেল হচ্ছে কমনলি মেড মিস্টেকস ইন ইংলিশ, কমন এরর্স ইন ইংলিশ। এই ধরনের কিছু বই ফ্রিলি অ্যাভেলেবল ইন্টারনেটে আছে, বা এরকম ব্রিটিশ কাউন্সিল বা বিভিন্ন রেপুটেড অথরিটির যারা পাবলিশ করে। সো বেসিক্যালি ইংরেজিতে আমাদের যেহেতু আমরা নন নেটিভ, আমাদের ভুল হবেই। তো আমাদের মূল কাজ হচ্ছে যে হাই স্কোর অ্যাচিভ করার জন্য ভুলগুলোকে রিমুভ করা আস্তে আস্তে, তাহলে আমরা হাই স্কোর অ্যাচিভ করতে পারবো। আমাদের মোটামুটি সবারই যারা স্কুল কলেজ লেভেলের মাধ্যমে ক্রস করেছে বা অন্যান্য মাধ্যমে গিয়েছে, তাদের ইংরেজির কিছু নলেজ তো অবশ্যই আছে, কিন্তু কথা হচ্ছে আমাদের ইংরেজি বলতে গেলে ভুল হয়। তো অবশ্যই ভুল হলে দমে যাওয়া যাবে না, ইংরেজি ইউজ করতে হবে ইন আওয়ার ডে টু ডে লাইফ, ইংরেজি প্রফিসিয়েন্ট হতে হবে। তো সেটার জন্য আমার কোন জায়গায় ভুলগুলো করছি সেটা আইডেন্টিফাই করতে হবে, তাহলে আস্তে আস্তে আমাদের ইংরেজি আরো ইমপ্রুভ করবে। সো এই কমনলি মেড মিস্টেকস টাইপের বইগুলো আপনারা ইউজ করতে পারেন। এছাড়া অন্যান্য অনেক বই আছে, অনেক ম্যাটেরিয়ালস আছে, আপনারা একটা ধরে আগাতে পারেন। বাট এগুলো আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বেনিফিটেড হয়েছি সেটা বলবো। আর অবভিয়াসলি অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু ইজ ভোকাবুলারি, লাইক আমি কি কতগুলো ওয়ার্ড জানি, তারপরে এই ওয়ার্ড গুলো অ্যাকুরেটলি আমি স্পেল করতে পারছি কিনা, আমার স্পেলিং অ্যাকুরেসি কেমন, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আসলে এটা এমন না যে 2 মাসের প্রিপারেশন 3 মাসের প্রিপারেশন আমি সব ওয়ার্ড শিখে ফেলবো, এটা খুব চ্যালেঞ্জিং। ইটস এ প্রসেস। আমরা ছোটবেলা থেকে যে ওয়ার্ড গুলো শিখছি এর সাথে আমার নতুন কি প্রতিদিন অ্যাড করতে পারছি, এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এখন যদি আমি ছোটবেলা থেকে ইংরেজির প্রতি একটা ভীতি কাজ করে, ইংরেজির মানে শুনলেই ভয় লাগে, গা কাঁপে, এরকম যদি অবস্থা হয় তাহলে আগানো যাবে না। একটা পজিটিভ অ্যাটিটিউড রাখা দরকার ইংরেজির ব্যাপারে, যে আমি শিখবো, নতুন একটা ভাষা শিখবো। আমি এখানে টার্কিতে আসার পরে টার্কিশ ভাষা শিখতে হয়েছে এজ এ পার্ট অফ দ্য স্কলারশিপ প্রোগ্রাম। তো এখানে 10 মাসের একটা ট্রেনিং ছিল, তো আমি খুব মানে খুব এনজয় করেছি। তো এখানে একটা কথা বলে যে একটা
নতুন ভাষা মানে হচ্ছে যে একটা একটা যেন একটা নতুন মানুষের জন্ম। তো খুবই আমাকে টাচ করেছিল যে এই ল্যাঙ্গুয়েজটা, যে একটা নতুন ভাষার মাধ্যমে আপনি একজন নতুন মানুষ হয়ে যাচ্ছেন। আমি এখন টার্কিশদের সাথে কথা বলতে পারছি, বা যারা ইংরেজি শিখবে তারা ইংরেজিতে যারা কথা বলে তাদের সাথে কমিউনিকেট করা সহজ হবে। ইটস লাইক এ নিউ পারসন বিং বর্ন। সো অ্যাজ এ ওই পজিটিভ অ্যাটিটিউড থেকে যে আমি নতুন মানুষদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবো, নতুন দেশের মানুষের সাথে মাল্টিকালচারাল এনভায়রনমেন্টে সাস্টেইন করতে পারবো, এই ভাষা জ্ঞান, এই জন্য নতুন ভাষা জ্ঞানের জন্য অবশ্যই ভোকাবুলারির দিকে খুব নজর দিতে হবে। তো এক্ষেত্রে আমরা কিভাবে আগাতে পারি? আমরা প্রতিদিন হয়তো কোনো নির্দিষ্ট পেপার বা আর্টিকেলের মাধ্যমে যত নতুন ওয়ার্ড শিখি, সেটা আমার ট্যাকটিক ছিল যে নোট ডাউন করে নিতাম, এটার একটা অর্থ লিখে নিতাম, বা এক দুইটা সিনোনিম লিখে রাখতাম পাশে। আমার একটা ছোট প্যাডের মতো ছিল, প্যাডের মধ্যে আমি এ থেকে জেড পর্যন্ত একটা কিছু কিছু পেজ গ্যাপ রেখে, এরকম পেজ রেখে মানে প্যাড প্রিপেয়ার করেছিলাম। তো এতে নতুন ওয়ার্ড যেটা শিখতাম সেটা এতে লিখে ফেলতাম। তো এরকম, এটা পরে আবার 2 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে আবার রিভিউ করতাম। তো যেটা আমার মানে এক্সপিরিয়েন্স, সেটা বলে হচ্ছে যে একটা নতুন ওয়ার্ড পুরোপুরি আত্মস্থ হতে আমাকে মিনিমাম 3-4 বার ওটাকে দেখতে হবে, মানে ওটার ওটাতে এক্সপোজড হতে হবে, ওটার আমার চোখের সামনে পড়তে হবে, ওটার ইউজটা আমাকে দেখতে হবে, সেন্টেন্স ইউজ দেখতে হবে, তাহলেই ওইটা আমার মধ্যে আত্মস্থ হবে, ওইটা আমি পিক আপ করতে পারবো। তো এই জন্য আমি সাজেস্ট করবো যে আমরা এরকম ভোকাবুলারি লিস্ট উইথ সিনোনিমস এবং প্রয়োজনে বাংলা অর্থ সহকারেও করতে পারি, বা অ্যান্টোনিমস সহ আরো বেটার হয়। তো এরকম যদি লিস্ট ফলো করি এটাও বেটার। এর জন্য আমি কোনো নির্দিষ্ট লিস্ট সাজেস্ট করছি না, যে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনে অনেকগুলো ইউজ করেছি, বা অন্য অনেক বই আছে, সেটা থেকে আমরা পিক আপ করতে পারি। দেন এটার এক্সপোজার আরো একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে যেটা একটা কারেক্ট মিনিং এবং কারেক্ট ইউজ জানা দরকার, এবং স্পেলিংটা অ্যাকুরেট হওয়া দরকার। তো এটা হচ্ছে জাস্ট নির্দিষ্ট নির্দিষ্ট ওয়ার্ড, এটাকে আমরা টপিক ওয়াইজ ভোকাবুলারি, যেহেতু আইএলটিএস আমরা একটা প্রফিসিয়েন্সি টেস্ট দিচ্ছি, এটা টপিক ওয়াইজ আমরা এই ভোকাবুলারি শিখতে পারি, যে এডুকেশন ফিল্ডে আমার কি কি নাউন ইউজ হয়, কি কি ভার্ব ইউজ হয়, কি কি অ্যাডজেক্টিভ ইউজ হয়, কি কি অ্যাডভার্ব ইউজ হয়, এরকম টপিক ওয়াইজ আমরা বিভিন্ন পার্টস অফ স্পিচ আমরা যদি আগাই তাহলে আমরা পরিচিত হতে পারবো। কারণ আইএলটিএস এ দেখা যায় যে লিসেনিং সেকশনে এডুকেশন নিয়ে অনেক কিছু থাকে, তারপরে রিডিং এ গেলে সায়েন্স রিলেটেড এরকম অনেকগুলো প্যাসেজ থাকে, এবং ওখানে নতুন ওয়ার্ড পাবো। তো এরকম যদি আমরা টপিক ওয়াইজ আগাই তাহলে ওয়ার্ড গুলো আমাদের জন্য সহজ হবে এবং আমরা ইউজ করতেও পারবো সহজে। তো আমি সাজেস্ট করবো যে বাংলাদেশে যেমন বিভিন্ন ইংলিশ নিউজ ডেইলি এডিটোরিয়াল পড়তে পারে আপনারা, যারা এডিটোরিয়ালে নতুন নতুন ওয়ার্ড থাকে, আর এরকম বিভিন্ন সোর্স আছে সেখানে আপনারা নতুন ওয়ার্ড পিক আপ করতে পারেন। Okay, then now moving on to the main sections of the IELTS, that is how the exam starts. So প্রথম পার্ট যেটা দিয়ে এক্সাম শুরু হয়, লিসেনিং সেকশন। সো লিসেনিং সেকশনকে মার্কিং করা হয় ফ্রম 0 to 9, 40 কোয়েশ্চেন্স থাকে, ওভারঅল টাইম হচ্ছে 40 মিনিটস, এবং লিসেনিংটাকে 4টা সেকশনে ভাগ করা থাকে। প্রথম সেকশন হচ্ছে টু ওয়ে কনভারসেশন, অর্থাৎ দুজন মানুষ কথা বলবে, ওখান থেকে আমাকে কিছু জিনিস পিক আপ করতে হবে যে ওরা কি বলছে, সেখানে আমরা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মতো থাকে, সেখানে আমরা ওগুলো ফিল আপ করতে হয়। ওটা টিপিক্যালি আমাদের কোয়েশ্চেন পেপার একটা থাকে, যে ওখানে স্ক্রিপ্ট থাকে না, জাস্ট মেইন পয়েন্টস, ওখান থেকে আমাকে কোয়েশ্চেন করা হবে। তো আমরা যখন রেকর্ডিং শুনবো, রেকর্ডিং শোনার একবারই রেকর্ডিংটা চলবে, ওই রেকর্ডিং শোনার সময়ই আমাকে অ্যান্সার গুলো লিখে নিতে হবে, যে ওইটা কারেক্ট অ্যান্সারটা কি হবে, কারণ আমাকে দ্বিতীয়বার আর রেকর্ডিং এর সুযোগ দেওয়া হবে না। তো রেকর্ডিংটা 30 মিনিট চলবে ওভারঅল, আর বাকি সময় কিছু সময় একদম সবার শেষে অ্যান্সার স্ক্রিপ্টে কোশ্চেন থেকে থেকে কোশ্চেনের পেজ থেকে অ্যান্সার স্ক্রিপ্টে অ্যান্সার গুলো ট্রান্সফার করার জন্য সময় দেওয়া হবে একদম এক্সামের শেষে, মানে রেকর্ডিং গুলো শেষ হওয়ার পরে, 4টা সেকশন শেষ হওয়ার পরে।
তো আমরা প্রথমে ওই কোয়েশ্চেনের মধ্যেই অ্যান্সার গুলো লিখে ফেলবো আর কি, তারপরে আমরা ট্রান্সফার করবো। এরকম বললাম যে প্রথম সেকশনে টু ওয়ে কনভারসেশন হয়, আর দ্বিতীয় সেকশনটা হয় হচ্ছে মনোলগ, দ্যাট ইজ একজন মানুষ কথা বলতে থাকে, ওখান থেকে আমাকে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো পিক আপ করতে হবে। দেন থার্ড সেকশনে 2 থেকে 4 জন মানুষ এর মতো এরকম ভ্যারি করে রেকর্ডিং অনুযায়ী কথা বলতে থাকে, ওখান থেকে আমাদের অ্যান্সার পিক আপ করতে হবে। দেন ফোর্থ সেকশন হবে একটা একাডেমিক টপিকের উপরে লেকচার একজন দিতে থাকবে, ওখান থেকে আমরা অ্যান্সার পিক আপ করবো। তো রেকর্ডিংটা আমরা জানি যারা প্র্যাকটিস টেস্ট দিয়েছি বিভিন্ন ভাগে ভাগে ভাগ করা থাকে, তো ওইখান থেকে আস্তে আস্তে আমরা পিক আপ করতে পারি। তো যদি আমরা এখানে কারেক্ট করে টেবিলে দেখতে পাচ্ছি যে কারেক্ট স্কোর যারা এরকম 40টা কোশ্চেনের মধ্যে যদি 40টা বা 39টা কারেক্ট করতে পারে তাকে ম্যাক্সিমাম 9 স্কোর দেওয়া হবে। তো আমি বলি যে যারা আইএলটিএস এ শুরুতেই শুরু করতে চান তারা অবশ্যই লিসেনিং এবং রিডিং দিয়ে শুরু করেন, কারণ এইটা এই দুটো হচ্ছে যে আমাদের হাতে আমরা ম্যাক্সিমাম স্কোর অ্যাচিভ করার জন্য এই দুটোকে আমাদের হাতিয়ার ব্যবহার বানাতে পারি। আমার ক্ষেত্রে এটা হয়েছে যে আমি এটাতে ফোকাস করেছি, এইটাতে স্কোরের কারণে দেখা যাচ্ছে যে আমার এভারেজ স্কোর মানে মোটামুটি ভালো এসছে। আর রাইটিং আর স্পিকিং যেহেতু একজন এক্সামিনার আমাকে ইভালুয়েট করবে, অন্য একজন মানুষ ইভালুয়েট করবে, হয়তো ওইটা আমার হাতে নাই এক্স্যাক্টলি পুরোপুরি। এজন্য লিসেনিং আর রিডিংটা যদি ফোকাস করি তো এভারেজ স্কোর অনেক বেশি আমরা অ্যাচিভ করতে পারবো। এই জন্য ফিউ টিপস, যেহেতু আইএলটিএস ইজ কন্ট্রোল বাই ব্রিটিশ অর্গানাইজেশন অ্যান্ড অ্যান অস্ট্রেলিয়ান অর্গানাইজেশন, সো আমাদেরকে ইউকে বা ব্রিটিশ অ্যাকসেন্ট এবং অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের সাথে ইউজ টু হতে হবে। তো ব্রিটিশ যে মিডিয়াগুলো আছে ওগুলো ইউজ করতে পারি, বিবিসি বা অস্ট্রেলিয়ান যে নিউজ পেপার লাইক মিডিয়া আছে ওদের ভিডিও রেকর্ডিং শুনে আমরা লাইক আমাদের জন্য সহজ হবে লিসেনিং এ প্রোগ্রেস করা। বাট আমরা গ্র্যাজুয়ালি ডে টু ডে লাইফে যে ইংরেজি শিখে অনেকটা আমেরিকান অ্যাকসেন্ট শুনি, তো ওটা আইএলটিএস এর জন্য খুব একটা অবশ্যই বেনিফিশিয়াল, বাট স্টিল মোর বেটার হবে হচ্ছে যদি আমরা ইউকে বা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে ইউজ টু হই। আর লিসেনিং এর ক্ষেত্রে ধরেন একটা রেকর্ডিং চলার আগে আপনি কোয়েশ্চেন দেখতে পাবেন, তো কোয়েশ্চেন দেখার জন্য আপনাকে 15 থেকে 20 সেকেন্ড সময় দিবে। এই 20 সেকেন্ড সময় খুবই ইম্পর্টেন্ট, যে আমি কোয়েশ্চেনে 5টা কোয়েশ্চেন কি আছে বা 10টা কোয়েশ্চেন কি আছে এটা আমি এক নজরে চোখ বুলিয়ে নিতে পারি। তো এখান থেকে আমাকে অবশ্যই আগে কিছু পারলে নোট নিয়ে নিব যে কি পয়েন্টের উপর কোয়েশ্চেন, যাতে রেকর্ডিং এর শোনার সাথে সাথে আমি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে পারি। কারণ আমাকে যদি রেকর্ডিং একবার কোয়েশ্চেন ক্রস করে যায় আমাকে আবার ফিরে আসার কিন্তু খুব একটা চান্স নাই, এবং এটা রেকমেন্ডেডও না যে আমি যখনই অ্যান্সারটা পেয়ে যাব সাথে সাথে লিখে ফেলবো এবং ওইটা নিয়ে ভুলে যাবো, এর পরের কোয়েশ্চেনের অ্যান্সারে আমি মুভ করব, ওইটা নিয়ে আর বদার্ড হব না, পুরনো কি রেকর্ডিং ক্রস করে গিয়েছে সেটা নিয়ে বদার্ড হব না। তো এই ক্ষেত্রে এটা ইন্টারেস্টিং যে আইএলটিএস এবং টোফেলে এরা একটা স্ট্রাকচার মেনটেন করে যে লেভেল অফ ডিফিকাল্টি শুরুটা হয় সহজ কোয়েশ্চেন দিয়ে, সহজ রেকর্ডিং দিয়ে, শেষ রেকর্ডিং গুলো মোর ডিফিকাল্ট, লাইক সেকশন 3 and 4 ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ওখানে কিছু ট্রিকি কোয়েশ্চেন থাকে, যে ডিস্ট্রাক্টর থাকে, যে মনে হচ্ছে শুরুতে অ্যান্সার একটা কিন্তু না পরবর্তীতে নো দিস অ্যানাদার অ্যান্সার। তো এই সেকশন 3 আর 4 এ এই ট্রিকি কোয়েশ্চেন গুলো থাকে, ওগুলাতে একটু বেশি কেয়ার দিতে হবে। 1-2 তে হয়তো কম না, মানে লাইক ওদের তুলনায় কম কেয়ার দিলে হবে, বাট সেকশন 3-4 রিকোয়ার্স এক্সট্রা কেয়ার, বিকজ রেকর্ডিং এর সাথে এক্স্যাক্টলি আমার মানে অ্যান্সার গুলো আমি ডিরেক্টলি পাবো না, আমাকে হয়তো অ্যাজিউম করে নিতে হবে বা সিনোনিম থেকে পিক আপ করতে হবে। তো ফাইনালি যখন এক্সাম শেষ হয়ে যাবে আমাদের ফাইনালি ট্রান্সফার করতে হবে অ্যান্সার স্ক্রিপ্টে, যে কোয়েশ্চেন পেপার থেকে অ্যান্সার স্ক্রিপ্টে অ্যান্সার গুলো ট্রান্সফার করতে হবে, ওখানে স্পেলিং এর ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। তো এখানে কমনলি মিস্টেকস হচ্ছে আমরা এখানে দেখা যাচ্ছে যে আমি শুনতে থাকি বাট কি জন্য শুনছি সেটা আমরা খেয়াল করছি না, যে লিসেনিং টু অডিও ব্লাইন্ডলি, এরকম যাতে না হয় ফোকাস করতে হবে যে আমি এখানে অ্যান্সার বের করার জন্য আমি শুনছি, এটা এমনি এমনি শুনছি না। তো এইটা অবশ্যই প্র্যাকটিস টেস্ট থেকে সেই অভ্যাসটা করে আসতে হবে।
আর যেটা বললাম যে আমরা প্রেডিকশন করতে হবে, কিছুটা অ্যাজিউম করতে হবে। ডিরেক্ট আমাকে রেকর্ডিং থেকে অ্যান্সার বলে দিবে না, ওখানে সিনোনিম থেকে পিক আপ করতে হবে, অথবা একটা জিনিসের অ্যান্সার হয়তো তারা মানে কোয়েশ্চেন পেপারের মধ্যে হয়তো ভার্ব আকারে দিয়েছে, বাট সেটা তারা রেকর্ডিং এ ওটা নাউন আকারে সেটা বলেছে। তো ওখান থেকে আমাকে বেস ওয়ার্ড, যেটা বেস ওয়ার্ড থেকে দেন ডিরেক্ট অ্যান্সারটা পিক আপ করতে হবে। এরপরে ফোকাস লুজ করা যাবে না। এরপরে যেটা বললাম যে ডিস্ট্রাক্টর, যেটা আমাকে মনোযোগ সরিয়ে দেয়, সেকশন 3 আর 4 এ যেটা বেশি থাকে, সেটার দিকে খুবই খেয়াল রাখতে হবে, ডিস্ট্রাক্টর যাতে আমাকে ডিস্ট্রাক্ট না করে। আর ইনস্ট্রাকশন ফলো করতে হবে, যেখানে 2টা ওয়ার্ড বলা হচ্ছে, ম্যাক্সিমাম 2 ওয়ার্ড, সেটা ফলো করব, বা 3 ওয়ার্ড হলে 3 ওয়ার্ড, বা 1 ওয়ার্ড হলে 1 ওয়ার্ড, এই জিনিসটা আমি ফলো করব। আর সেকশন 1 এ বিশেষ করে আমি দেখি যে যখনই রেকর্ডিং শুনি, দেখা যাচ্ছে যে একটা কঠিন ওয়ার্ড দিয়ে দিবে, যেটার স্পেলিং হয়তো একটু টাফ। স্পেলিং মিস্টেক হলে কিন্তু নাম্বার কাটা যাবে। বাই দ্য ওয়ে, প্রতিটা 40 কোয়েশ্চেনের মার্ক কিন্তু প্রতিটা কোয়েশ্চেনের মার্ক 1। সো একটা কোয়েশ্চেন যদি মিস হয়ে যায়, ওটা নিয়ে খুব বেশি বদার্ড হওয়ার দরকার নেই, মুভ অন করতে হবে নেক্সট কোয়েশ্চেনে, এবং স্টাক হলেও মুভ অন করতে হবে। আরেকটা ভুল যেটা করা যাবে না, অ্যান্সার স্ক্রিপ্ট আমি অডিও চলাকালীন আমি ফিল আপ করবো না। আমাকে অ্যান্সার স্ক্রিপ্টের অ্যান্সার ট্রান্সফার করার জন্য সময় পরবর্তী দেওয়া হবে। আমাকে যখন শুনছি তখন শুধু কোয়েশ্চেন পেপারে আমরা অ্যান্সার গুলো লিখবো। তো এই হচ্ছে কমন মিস্টেকস। তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে দেখেন যে ফ্রম পার্ট 1 ওয়ান ওয়ার্ড অথবা নাম্বার লিখতে বলা হয়েছে, এইটা একটা ইনস্ট্রাকশন আমাকে অবশ্যই ফলো করতে হবে। তারপরে এখান থেকে দেখেন ব্যাকওয়ার্ড কনজারভেশন গ্রুপ, এখানে কনজারভেশন সামথিং রিলেট, এখানে টাইটেল থেকে শুরুতেই আমরা কিছুটা হিন্ট নিব যে এই কোয়েশ্চেন গুলো কি রিলেটেড হতে পারে। সো কনজারভেশন সামথিং প্রোটেক্ট করছে, হয়তো প্ল্যান্টস প্রোটেক্ট করছে, বা অ্যানিমেল প্রোটেকশনের জন্য কোনো কিছু। তো এখান থেকে শুরুতেই আমি দেখার সাথে সাথে এখান থেকে পিক আপ করবো। তারপরে এখানে আমাকে হয়তো এখানে প্রথম রেকর্ডিংটা 1 থেকে 5 পর্যন্ত কোয়েশ্চেনের জন্য অ্যাপ্লিকেবল। সো এই 1 থেকে 5 প্রশ্নগুলো, বা ল্যাঙ্গুয়েজটা কি আছে, কি চাওয়া হয়েছে এখানে, সেটা আমার ওই 15-20 সেকেন্ডের মধ্যে খুব কুইকলি মাথার মধ্যে নিয়ে নিতে হবে। অ্যাটলিস্ট যতটুকু পারি মনে রাখতে হবে আর কি, যে এটা তাহলে আমার অ্যান্সার বের করতে, রেকর্ডিং থেকে অ্যান্সার বের করতে সহজ হবে। যেমন এখানে যে 2 নাম্বার কোয়েশ্চেন, এখানে বিচের মধ্যে বলা হচ্ছে যে নো ডগস আর অ্যালাউড, অর এরকম ডিরেক্ট হয়তো ছিল না যে ডগস, দ্য ভিজিটর্স ক্যানট ব্রিং ডগস। এখন এখানে নিয়ম যেহেতু বলা হচ্ছে, রুলস লিখতে বলা হচ্ছে, নো ডগস, সো এখানে ডগস বসাতে হবে। এটা ডিরেক্টলি হয়তো পাবো না, ওখান থেকে ল্যাঙ্গুয়েজ থেকে পিক আপ করে নিতে হবে। সো এটা ছিল সেকশন 1 এর একটা এক্সার্ট। এরকম করে অন্যান্য ক্ষেত্রেও একইভাবে আমাকে 15 থেকে 20 সেকেন্ড যেটা সময় দেওয়া হবে, সেটা খুবই প্রপারলি ইউটিলাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। সেকশন 1, 2 really easier, but 3, 4 really takes some hard work and hard focus. Now moving on to the reading section. It is for myself, আমি যেটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে, রিডিং is the hardest part of the IELTS exam from my point of view, যেটা অ্যাকচুয়ালি যারা এক্সাম দিচ্ছে তাদের জন্য একটু ডন্টিং হতে পারে, একটু ভয়ের ব্যাপার হতে পারে, যে এত বড় প্যাসেজ কিভাবে শেষ করব। কিন্তু আসলে এটা তো একদিনে আমি এটা আত্মস্থ হয়ে যাবে তা না, এটা একটা অভ্যাসের ব্যাপার। আমার প্র্যাকটিস টেস্ট সলভ করে করে এই ধরনের বড় প্যাসেজের সাথে ইউজ টু হতে হবে, এবং খুব লাইকলি যে এই প্যাসেজ সম্পর্কে আমার কোনো আইডিয়াই নাই, এরকম প্যাসেজই হয়তো পাবো, সায়েন্স রিলেটেড বা হিস্ট্রি রিলেটেড বা বিজনেস রিলেটেড, ইকোনমি রিলেটেড। এখন অচেনা হলেও আমার মূল টার্গেট হবে এখানে যে আমি অচেনা প্যাসেজ হলেও এটা নিয়ে আমার আগাইতে হবে, এটা আমার কোয়েশ্চেনের অ্যান্সার গুলো বের করতে হবে। এই প্যাসেজ থেকে আসলে কি পুরো প্যাসেজ আমাকে 100% বুঝতে চাওয়া হয় নাই, বুঝবো এটাও তারা চায় না। আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে, যে 60 মিনিট সময়ের মধ্যে 3টা প্যাসেজ থাকবে, 3টা প্যাসেজে প্রতিটা প্যাসেজে 13 থেকে 14টা কোয়েশ্চেন পার প্যাসেজ থাকবে। এই
13 থেকে 14টা কোশ্চেনের অ্যান্সার আমি বের করতে পারছি কিনা সেটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। সো অন এভারেজ 20 মিনিট করে আমি প্রতিটা প্যাসেজের জন্য পাবো। তো কম বেশি হতে পারে। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, আমার 3টা প্যাসেজের মধ্যে হয়তো সেকেন্ড প্যাসেজটা হঠাৎ কম সময়ের মধ্যে হয়ে গেছে, 15 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। তো ওই বাকি এক্সট্রা 5 মিনিট আমি পরবর্তী প্যাসেজের জন্য ইউজ করতে পারবো। তো কমপ্লিকেটেড প্যাসেজ নিয়ে খুব ওয়ারি হওয়ার কারণ নাই, এবং কোনো ওয়ার্ড যদি না বুঝি সেটা নিয়েও ওয়ারি হওয়ার কোনো কারণ নাই। কনটেক্সট থেকে, যে আমার আশেপাশের এক দুইটা সেন্টেন্স থেকে যে ওয়ার্ডটা বুঝতেছি না সেটা থেকে আমার ওই কনটেক্সট থেকে ওয়ার্ডের মিনিংটা পিক আপ করতে হবে। এইখানে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, যে আমাকে কিন্তু এক্সট্রা টাইম দেওয়া হবে না যে ট্রান্সফার অ্যান্সার টু দ্য অ্যান্সার শিট। অ্যান্সার শিট আলাদা থাকবে, তো আমাদের অ্যান্সার শিটে ইমিডিয়েটলি অ্যান্সারগুলো লিখে ফেলতে হবে। আর কোয়েশ্চেন পেপারের অ্যান্সারটা লেখা সেক্ষেত্রে বোকামি হবে, সময় ক্ষেপণ হবে। রাদার যখনই অ্যান্সারটা পাবো অ্যান্সার শিটে লিখে ফেলবো। তো যারা আমরা এখন প্র্যাকটিস করব, যারা আইএলটিএস এর ক্যামব্রিজ বইয়ের টেস্টগুলোর শেষ দিকে দেখা যায় যে অ্যান্সার স্যাম্পল অ্যান্সার স্ক্রিপ্ট কিরকম হতে পারে, আমরা ওটা প্রিন্ট করে নিতে পারি। বাই দ্য ওয়ে, আমার দুটো যে টেস্ট দিয়েছি, আমি পেপার বেসড টেস্ট দিয়েছিলাম। আমার কাছে মোর কমফোর্টেবল মনে হয়েছে পেপার বেসড কম্পিউটার বেসড এর থেকে। বাকিটা এটা যে যার কাছে এটা অ্যাপ্লিকেবল, যে কে কোনটাতে কমফোর্টেবল, বাট ফর মি আই ফাউন্ড কমফোর্ট ইন পেপার বেসড অ্যাজ ওয়েল। আবার টোফেল দিয়েছি, আবার কম্পিউটার বেসড, ওইটাও মানে আমার অতটা ম্যাটার করে না, বাট স্টিল আই উড সাজেস্ট পেপার বেসড। এখন রিডিং পার্টে কেন পেপার বেস, এটা অন্যতম কারণ হচ্ছে রিডিং পার্ট বেসিক্যালি। কারণ রিডিং পার্টে আমার কোয়েশ্চেনের মধ্যে অনেক কিছু লেখার ইস্যু আছে কোয়েশ্চেনের মধ্যে। যেমন আমি একটা প্যাসেজ পড়ছি, প্যাসেজের মধ্যে একটা প্যারাগ্রাফ পড়ছি, প্যারাগ্রাফের থিমটা কি, প্যারাগ্রাফের ওই প্যারাগ্রাফটা কি বলছে, কি আসল মিনিংটা কি, সেটা একটা শর্ট করে জট ডাউন করতে হয়। তো এই জট ডাউন তো কম্পিউটার বেসে করা টাফ, হয়তো এক্সট্রা পেজ দিতে পারে, বাট এটা সিমিলারিটি মানে লিঙ্ক করা, একবার এদিকে তাকানো আরেক দিকে তাকানোর থেকে রাদার আমি অ্যাজ এ মানে টেস্ট টেকার আমি রাদার পেপার বেজে কমফোর্ট ফিল করেছিলাম। যেন সাইড দিয়ে নোট নিয়ে নেওয়া সহজ হয়, তারপরে মার্কিং করা সহজ হয়, যে ইম্পর্টেন্ট নেম, যে কমন প্রপার নাউন গুলো মার্কিং যদি করে রাখি পরবর্তীতে অ্যান্সার বের করতে আমার জন্য সহজ হয়। তারপরে নাম্বারস গুলো, ইম্পর্টেন্ট নাম্বারস গুলো আমরা মার্কিং করে রাখতে পারি, যেহেতু পরবর্তীতে খুব কুইকলি অ্যান্সারটা বের করতে পারি। তো এটার স্কোরিংও সেম লাইক লিসেনিং, 40 থেকে 39 হলে 9 স্কোর, এরকম করে আমরা দেখতে পাচ্ছি যে স্কোরিং অফ রিডিং পার্ট। Now typical, what are the types of questions? Summary completion থাকে, matching headings to paragraphs, identifying writer's views, multiple choice, etc. etc. So the main point is that এখানে আমাকে অ্যান্সার বের করতে হবে রিডিং প্যাসেজ থেকে। পুরো প্যাসেজ 100% বুঝতে চাওয়া হয় না, কেউ মূল টার্গেট হবে, অবজেক্টিভ হবে টু ফাইন্ড অ্যান্সার, নট টু রিড দ্য হোল প্যাসেজ। আমরা সেক্ষেত্রে আমরা স্কিমিং টেকনিক, যে স্ক্যানিং টেকনিক, এই দুইটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি। সো স্কিমিং যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ওভারঅল ওভারভিউ অফ দ্য প্যাসেজ ভেরি কুইকলি। লাইক যেটা বললাম যে একটা টেকনিক আছে যে একটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এবং লাস্ট লাইন পড়া। সো আমার টেকনিক ছিল যে আগে স্কিমিং করতাম, তারপরে একবার স্কিমিং করে সাথে সাথে ওই প্যারাগ্রাফের টাইটেলটা কি হবে সেটা বা থিমটা কি হবে সেটা আমি খুব শর্ট করে 2-3 ওয়ার্ড 4 ওয়ার্ডের মধ্যে লিখে ফেলতাম। দেন এই প্যাসেজ পুরা পড়া যখন একবার শেষ, দেন একবার কোয়েশ্চেনে চলে যেতাম, যে কোয়েশ্চেনের প্রথমটা কি কি কোয়েশ্চেন চাওয়া হয়েছে। এটা অনেকে যে যেটাতে কমফোর্টেবল, হয়তো অনেকে আগে কোয়েশ্চেন দেখতে পারে, বাট কি থিম নিয়ে কোয়েশ্চেন দেখছে সেটা তো তার মাথায় নেই। তো সেক্ষেত্রে রাদার আই সাজেস্ট যে স্কিপিং আগে করা, দেন সি দ্য কোয়েশ্চেন্স, খুবই ব্রিফলি কোয়েশ্চেন গুলো দেখা, দেন মুভ ব্যাক টু ফাইন্ড দ্য অ্যান্সার, দ্যাট ইজ তখন স্ক্যানিং করা, যে ফাইন্ড দ্য স্পেসিফিক ফ্যাক্ট, স্পেসিফিক অ্যান্সার। এরকম করে তখন যদি আমরা আগে থেকে মাথার মধ্যে ঢুকাই নিতে পারি যে প্রতিটা প্যারাগ্রাফে কি চাওয়া হয়েছে, সেটা আমার জন্য অ্যান্সার ফাইন্ড করতে সহজ হবে। এই জন্য পেন্সিল খুবই ইম্পর্টেন্ট, লিসেনিং আর রিডিং। ইনফ্যাক্ট আমার দুটো আইএলটিএস এক্সামেই আমি পেন্সিল ব্যবহার করেছি, পুরো এক্সামে, ইভেন রাইটিং পার্ট, কলম ইউজ করিনি। সো পেন্সিল অ্যান্ড রাবার ইরেজার থাকা দরকার।
টু আন্ডারলাইন নেমস, ইয়ার্স এন্ড আদার নাম্বারস, যাতে পরবর্তীতে ব্যাক করা সহজ হয়। আর যেটা বললাম যে আননোন ওয়ার্ড থাকবেই, যতই আমি ভোকাবুলারি শিখি আননোন ওয়ার্ড থাকবেই, ওটা নিয়ে বদার্ড হওয়ার কারণ নাই। লাইক গেস দ্য মিনিং ফ্রম সারাউন্ডিং সেন্টেন্সেস এন্ড ডোন্ট গেট স্টাক অন টাফ কোয়েশ্চেন, যে একটা কোয়েশ্চেন নিয়ে আমি ৩-৪ মিনিট সময় দিচ্ছি, এত সময় নাই। হ্যাঁ, মেক এ গেস এন্ড মুভ অন, বিকজ প্রতিটা কোয়েশ্চেনের মার্ক 40 কোয়েশ্চেন্স এর প্রতিটা কোয়েশ্চেনের মার্ক হচ্ছে 1। এমন না যে একটা কোয়েশ্চেনের মার্ক, এটা টোফেলে আছে, আবার টোফেলে শেষের দিকে কোয়েশ্চেন এরকম 2 মার্ক থাকে, সেটা আলাদা ইস্যু, বাট টাইলস এর ক্ষেত্রে এরকম নাই। আর এই জন্য আরেকটা যেটা বললাম যে সলভ প্র্যাকটিস টেস্ট অন সেপারেট অ্যান্সার শিট, দ্যাট ইজ অ্যান্সার শিট প্রিন্ট করে প্র্যাকটিস টেস্ট গুলোর জন্য, ওটা আমি শুরু থেকেই বাসায় বসে এটা করব যাতে এক্সাম হলে গিয়ে সহজ হয়। আর রিডিং এর জন্য আমরা বিভিন্ন ম্যাটেরিয়াল লাইক বিবিসি নিউজ, বিবিসি ফিউচার, নিউ সায়েন্টিস্ট, সায়েন্স রিলেটেড ওয়েবসাইটস গুলো পড়তে পারি, আর্টিকেল পড়তে পারি। তারপরে ইকোনমিক্স অথবা ইকোনমি, বিজনেস রিলেটেড বা হিস্ট্রি রিলেটেড, অ্যানিমেলস রিলেটেড এটসেট্রা আর্টিকেলস আমরা পড়তে পারি। এবং অবশ্যই ভোকাবুলারি পিক আপ করতে হবে, নোটবুক রেডি রাখতে হবে যাতে নতুন ভোকাবুলারি পিক আপ করতে পারি। আর কমন মিস্টেকস ইন দ্য আইএলটিএস এক্সাম, যেটা আমরা ইনস্ট্রাকশন যদি রিড না করি, যে কত ওয়ার্ড চাওয়া হয়েছে, ওই ওয়ার্ডের বেশি যদি লিখি সেই ক্ষেত্রে প্রবলেম হবে, মার্কিং আসবে না। দেন অ্যান্সার লিখা শুরু করি টেক্সট বুকলেটে, কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার লিখে শুরু। রিডিং এর ক্ষেত্রে এটা করা যাবে না, লিসেনিং এ করবো, বাট রিডিং এ এটা করা যাবে না। আর হচ্ছে যে রিডিং দ্য প্যাসেজ এন্টায়ারলি, যে আমি পুরো প্যাসেজ খুব মজা নিয়ে পড়ছি, এরকম না। যে এত সময় তো নাই, কারণ 20 মিনিটের মধ্যে পুরো প্যাসেজ পড়া, দেন অ্যান্সার সলভ করা, অ্যান্সার বের করা, এটা খুবই ডিফিকাল্ট। রাদার আমি সাজেস্ট করবো স্ক্যানিং, বাসা থেকেই এই প্র্যাকটিসটা করে যাওয়া, যাতে এক্সাম হলে সহজ হয়। এবং ম্যাক্সিমাম আমি সাজেস্ট করি যে একটা প্যাসেজ যদি খুবই ডিফিকাল্ট প্যাসেজও হয়, 25 মিনিট যাতে ক্রস না করে। 25 মিনিট ক্রস করলে ওইটা দেন গেস করে সামহাউ, দেন মুভ অন টু অ্যানাদার প্যাসেজ। দেন কপিং দ্য অ্যান্সার ইনকারেক্টলি, দ্যাট ইজ স্পেলিং অফ কোর্স ইজ ইম্পর্টেন্ট। স্পেলিং, তারপরে ক্যাপিটাল লেটার ফর প্রপার নাউন, প্রপার নাউনের ক্ষেত্রে এটা লিসেনিং এর ক্ষেত্রেও প্রযোজ্য, যে প্রপার নাউন, নাম যে আছে, মানুষের নাম বা শহরের নাম, এগুলোর ক্ষেত্রে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করা দরকার, নয়তো মার্কিং নাও আসতে পারে। দেন এটা খেয়াল রাখতে হবে। আর রিডিং এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, যে এটা খুবই বিউটি অফ আইএলটিএস এন্ড টোফেল, আই মাস্ট সে দ্যাট, যে এদের একটা কোয়েশ্চেন গুলো একটা অর্ডার ফেস করে। যে শুরুর দিকের কোয়েশ্চেন হয়তো এরকম হবে যে প্রথম দুইটা প্যাসেজের মধ্যেই, প্রথম দুইটা প্যারাগ্রাফের মধ্যেই আমরা পাবো, এমন না যে আমাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার ওই প্রথম প্যারাগ্রাফে, দ্বিতীয় কোয়েশ্চেনের অ্যান্সার 8 নাম্বার প্যারাগ্রাফে, এরকম হবে না। একটা রেঞ্জের মধ্যে এই অ্যান্সার গুলো পাবো। সো এটা আমাদের জন্য অনেকটা সহজ হয়েছে, সেটা খেয়াল রাখতে হবে। আর এটা হচ্ছে যে আমরা দেখা যায় যে মেথড অফ এলিমিনেশন, হয়তো যেটা এমসিকিউর ক্ষেত্রে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ক্ষেত্রে এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করতে পারি। যে তিনটা অ্যান্সারের মধ্যে একটা নিশ্চিত জানি যে হবে না, তাহলে আমার এখন হয়ে গেলে দুইটা অপশন থাকলো 50-50 চান্স, তখন আমার অ্যাকুরেট হওয়ার চান্স বেশি। তো এরকম এলিমিনেট করে নিব। আর প্যানিকড হওয়া যাবে না। তো নিড টু হ্যাভ এ কাম মাইন্ড। নাও রিডিং কোয়েশ্চেনের স্যাম্পল যদি দেখি, যে এটা একটা স্যাম্পল, যেখানে প্যারাগ্রাফ স্টেডিয়াম নিয়ে বলা হয়েছে। স্টেডিয়ামস আর অ্যামাং দ্য ওল্ডেস্ট ফর্মস অফ আরবান আর্কিটেকচার। এটা নিয়ে আর্কিটেকচার রিলেটেড একটা প্যাসেজ। এখানে শুরুতেই আমি এই প্যারাগ্রাফটার প্রথম লাইন পড়বো, প্রয়োজনে দ্বিতীয় লাইন পড়বো এবং শেষ লাইন পড়বো। এটার মাধ্যমে আমি এই প্যারাগ্রাফে কি জানতে চাওয়া হয়েছে সেটা আমি শর্ট করে সাইড দিয়ে লিখে ফেলবো 3-4 ওয়ার্ডের মধ্যে। যেমন এখানে হয়তো এটা স্টেডিয়ামস আর অ্যামাং ওল্ডেস্ট ফর্মস অফ আরবান আর্কিটেকচার, vast stadiums are where the public could watch sporting events, were at the center of western city life, etc etc. So এটা বলা হচ্ছে যে stadiums are among the oldest form of architecture, এটা হচ্ছে মেইন পয়েন্ট। বাট এখানে সেকেন্ড প্যারাগ্রাফে গিয়ে দেখা যাচ্ছে তারা এখানে একটা ক্রিটিসাইজ করছে। স্টেডিয়ামস আর রিগার্ডেড অ্যাজ গ্রোয়িং স্কেপটিসিজম, কনস্ট্রাকশন কস্ট নিয়ে ক্রিটিসাইজ করা হয়েছে। সো এইটা আমি সাইড দিয়ে লিখে ফেলবো, ক্রিটিসিজম অফ স্টেডিয়াম, এরকম একটা শর্ট করে লিখে ফেলবো। তো এইটা আমাকে কোয়েশ্চেনে কিভাবে হেল্প করবে, আমি এটা দেখানোর জন্য এই এক্সাম্পলটা নিয়ে এসেছি। যেমন দেখেন এখানে যে এই পয়েন্টগুলো কোন প্যারাগ্রাফে বা কোন সেকশনে আমি পাচ্ছি।
যেমন এখানে এ মেনশন অফ নেগেটিভ অ্যাটিটিউডস টুয়ার্ডস স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্টস, এটা হচ্ছে 14 নাম্বার কোয়েশ্চেন ছিল। তো এটা আমাকে এ থেকে জি এর মধ্যে, এখানে দেখেন এ জি এ বি সি ডি আছে, তো আমি এটা আনছি যে এর মধ্যে কিন্তু এখানে ক্রিটিসিজম কথা আছে, তো আমাকে অ্যান্সার দিতে হবে এ। তো আমি যদি আগে থেকে পিক আপ করতে পারি যে কোন প্যাসেজ বা কোন পার্টের মধ্যে কি থিমের নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে আমার পরবর্তীতে অ্যান্সার বের করতে, পড়ার সময় এটা লিখে ফেলবো, পরবর্তীতে অ্যান্সার বের করতে সহজ হবে। কারণ সময় কম, 20 মিনিটের মধ্যে এত কিছু বের করা, পুরো প্যাসেজ আবার পড়া খুবই ডিফিকাল্ট। Now, if I look now moving on to the writing part, it is another part যেটা আমাদের আইএলটিএস এর ক্ষেত্রে লিসেনিং, রিডিং আর রাইটিং এই তিনটা সাধারণত একসাথে হয়ে থাকে। আর স্পিকিং পার্টের জন্য টিপিক্যালি বাংলাদেশে আরেক দিন কল করা হয়, পরের দিন হয়তো আলাদা সময়ে স্পিকিংটা হয়। দ্যাট ওয়াজ মাই কেস as well in two test I took. So writing part is 60 minute long. এটাতে টু রাইটিং টাস্ক থাকে। রাইটিং টাস্ক 1, ডিসক্রাইবিং দ্য ইনফরমেশন অন ভিজুয়াল স্টিমুলাস, অর্থাৎ এখানে গ্রাফ টেবিল, একটা বা দুইটা গ্রাফ টেবিল বা চার্ট, পাই চার্ট এরকম থাকবে। তা আমাকে এদের এই চার্টের ইনফরমেশন গুলো এক্সপ্লেইন করতে হয় ইন অ্যাপ্রক্সিমেটলি 20 minutes টাইম। তো এটার থেকে বেশি ওয়েট রাখে হচ্ছে রাইটিং টাস্ক 2। সো ওখানে 40 minutes টাইম অ্যালোকেটেড অ্যাপ্রক্সিমেটলি। যদি একবারই আমাকে অ্যান্সার করতে হবে, হয়তো আমি একটু কম বেশি করতে পারি, বা স্টিল ওয়েট বেশি হচ্ছে রাইটিং টাস্ক 2, যেটাতে আমাকে আমার কাছ থেকে কোনো অপিনিয়ন চাওয়া হয় একটা জেনারেল টপিকের উপরে, হয়তো এক সাইডের অপিনিয়ন চাওয়া হয় অথবা বোথ সাইডের অপিনিয়ন চাওয়া হয়। তো এটা কোয়েশ্চেন টু কোয়েশ্চেন ভ্যারি করে। তো এখানে আমরা যেটা করব, কোয়েশ্চেন ভালোভাবে পড়ে দেন অ্যান্সার করব। প্রথমটা ছিল 150 ওয়ার্ড, অ্যাটলিস্ট 150 ওয়ার্ড লিখতেই হবে, এবং সেকেন্ডটা 250 ওয়ার্ড। এটার মার্কিং হবে 0 to 9 এর মধ্যে। যে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে, যে চারটা অ্যাসপেক্টের উপরে এই রাইটিং টাস্ক 1 and 2 মার্কিং করা হয়। একটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, অর্থাৎ আমার কাছে যেটা চাওয়া হয়েছে আমি সেটা ফুলফিল করতে পারছি কিনা, যে আমার কাছে অপিনিয়ন চাওয়া হয়েছে বা আমার কাছে গ্রাফ এক্সপ্লেন করতে বলা হয়েছে সেটা আমি এক্স্যাক্টলি ফুলফিল করতে পারছি কিনা। যে যত বেশি ভালোভাবে ফুলফিল করতে পারবে তার স্কোর তত 9 স্কোরের মধ্যে বেশি আসবে। দেন কোহেরেন্স এন্ড কোহেশন, দ্যাট ইজ আমি যে ইন্ট্রোডাকশন বলছি বা দেন বডি বলছি, এটার সাথে লিঙ্ক আছে কিনা, বা বডির মধ্যে যে সেন্টেন্স গুলো ব্যবহার করছি একটা প্যারাগ্রাফের মধ্যে, সেটার মধ্যে কোহেশন অর্থাৎ লিঙ্কেজ আছে কিনা। এজন্য বিভিন্ন কোহেসিভ ওয়ার্ডস আছে, সেটা আমি পরবর্তীতে দেখাবো, সেগুলো ইউজ করতে পারি কোহেশন মেইনটেইন করার জন্য। দেন লেক্সিক্যাল রিসোর্স, দ্যাট ইজ ভোকাবুলারি এন্ড স্পেলিং, এখানে মেইন ইম্পর্টেন্ট ভোকাবুলারি, আমি নতুন নতুন ওয়ার্ড ইউজ করছি কিনা, নাকি কমন ওয়ার্ড বারবার রিপিট করছি রাইটিং এর মধ্যে, এখানে দেখা হয়। দেন গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, দ্যাট ইজ আমি গ্রামার, ইজি গ্রামার থেকে কতটুকু টাফার গ্রামার রুলস ইউজ করছি এবং অ্যাকুরেটলি ইউজ করছি। এই ক্ষেত্রে এটা আমার যত অ্যাকুরেটলি এবং টাফার গ্রামার ইউজ করবো তত স্কোর ভালো আসবে। বাকি অবশ্যই অ্যাকুরেসি মেনটেন করতে হবে। তো শুরুতে যারা আছি তারা অবশ্যই ইজি গ্রামার দিয়ে শুরু করতে পারি প্র্যাকটিসের ক্ষেত্রে, বাট গ্র্যাজুয়ালি আমরা ইমপ্রুভ করব, এটা অভ্যাস হওয়া উচিত। তো এই ক্ষেত্রে আমরা টিপস হচ্ছে যে আমরা শুরুতে যে ক্যামব্রিজ বইয়ের আছে, ক্যামব্রিজের গাইড আছে বা টেস্ট প্র্যাকটিস টেস্ট আছে, ওটা শেষ দিকে দেখবেন যে বা ওয়েবসাইট গুলো আছে, ব্রিটিশ কাউন্সিল বা আইডিবির ওয়েবসাইটে স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। একটা রাইটিং এর স্যাম্পল অ্যান্সার কি হতে পারে, যে 5 স্কোর দেওয়া হয়েছে এমন একজনকে, তার অ্যান্সার কেমন ছিল, অথবা 7 বা 8 স্কোর দেওয়া হয়েছে, তার অ্যান্সার কেমন ছিল, এরকম এক্সাম্পল গুলো আছে। এবং সেখানে এক্সামিনারের কমেন্টও আছে, যে এক্সামিনার কিসের ভিত্তিতে 5 দিল, কিসের ভিত্তিতে 8 দিল। তো এইটা দেখার মাধ্যমে আমাদের অ্যান্সার গুলো কিরকম হওয়া উচিত সেটা আমরা বুঝতে পারবো। এটা খুবই ইউজফুল এবং আমরা আমাদের ভুলগুলো এর দ্বারা শুধরাতে পারবো। দেন প্র্যাকটিস, আমাকে বাসাতেই প্র্যাকটিস করতে হবে, যে ম্যাপিং করে, যে একটা রাইটিং টাস্ক পেলাম,
সাথে সাথেই লেখা শুরু করব তা না, আমাকে আগে প্ল্যান করতে হবে যে আমি কি কি পয়েন্ট এখানে উল্লেখ করতে চাই, ইন্ট্রোডাকশনে কিভাবে বলবো, বডিতে কি কি পয়েন্টকে হাইলাইট করব। দেন এভাবে প্ল্যানিং যদি করি দেন লেখাটা সহজ হবে। এটা বলা হয় যে একটা সেইং আছে যে গুড প্ল্যান ইজ হাফ ডান অফ ওয়ার্ক। এই যে একটা ভালো প্ল্যান একটা কাজের অর্ধেক হয়ে যায়। তো এরকম ভাবে ডিফারেন্ট টপিকে বা আগে থেকেই প্র্যাকটিস করতে হবে প্ল্যানে করে লেখার মাধ্যমে এবং টাইম সেট করে। বাই দ্য ওয়ে, রিডিং এর ক্ষেত্রে আমি একটা টেকনিক বলতে ভুলে গেছি। আমার বাসায় প্র্যাকটিসের ক্ষেত্রে আমি একটা রুল অ্যাপ্লাই করেছিলাম যে 1 ঘন্টার মধ্যে 3টা প্যাসেজ না করে একটা প্যাসেজের জন্য 15 মিনিটের মধ্যে শেষ করা প্র্যাকটিস করেছিলাম। সেটা খুব ইউজফুল। তো এটা বাসাতে প্র্যাকটিস করা যায়, তাহলে 1 ঘন্টায় আমার টাস্ক অ্যাচিভ করা সহজ হয়েছে। তো রাইটিং এর ক্ষেত্রেও এরকম, আমি আমার হয়তো 20 মিনিট টাইম টাস্ক ওয়ানের জন্য, 40 মিনিট টাইম টাস্ক টুর জন্য। আমার বাসায় আসলে ওইভাবে প্র্যাকটিস করা উচিত যে না, ওরকম পুরো টাইম আমি নিব না, 15 মিনিটের মধ্যে টাস্ক ওয়ান শেষ করবো, রিভিশন শেষ করব, বা 17 মিনিটের মধ্যে। এরকম টাস্ক টুর ক্ষেত্রেও এরকম যে একটু কম সময়ের মধ্যে শেষ করতে পারি কিনা, দেন তাহলে এক্সাম হলে গিয়ে আরো আমার জন্য সহজ হবে। এবং এই প্র্যাকটিস যে করব রাইটিং এর ক্ষেত্রে, অবশ্যই আমার নিজের যেটা লিখলাম অনেক সময় নিজের ভুল নিজে দেখতে পারে, নিজের চোখে ধরা পড়ে না। এই জন্য একজন এক্সপার্টের মাধ্যমে সেটা চেক করতে হবে যে এক্সপার্ট তার আইএলটিএস এর মার্কিং ক্রাইটেরিয়া গুলো সম্পর্কে আইডিয়া আছে, যে টাস্ক অ্যাচিভমেন্টে কি কারণে মার্ক বেশি পাবে, গ্রামার সম্পর্কে কি নিয়ে মার্ক বেশি পাবে, এরকম এক্সপার্টের মাধ্যমে দেখিয়ে নিতে পারলে ভালো হয়। আর ইউজ পেন্সিল ফর ইজিয়ার কারেকশন, অত কাটাকাটি থাকলে জিনিসটা দেখতেও বাজে লাগে। তো আগে থেকেই যদি পেন্সিল দিয়ে লিখতে পারি, বা কেউ চাইলে কলম দিয়ে লিখতে পারে, তার উপরে ডিপেন্ড করে যদি কাটাকাটির চান্স কম থাকে। সো রুলস ফর রাইটিং টাস্ক 1, যেটা গ্রাফ বেসড। সো এখানে অবজেক্টিভলি ডিসক্রাইব দ্য ইনফরমেশন গিভেন টু ইউ, দ্যাট ইজ আমি যেটা আমার সামনে যেটা আছে সেটা নিয়ে আমি প্রেজেন্ট করবো। আমি আগে থেকে কি জানি এই গ্রাফের টপিকের উপরে, আমি আগে থেকে কি জানি, বা অন্য কোনো বাইরের স্ট্যাটিস্টিক্স জানি কিনা, সেটা আমি এখানে লিখতে যাব না। সো অ্যাভয়েড ইউজিং পার্সোনাল অপিনিয়ন অর ইনফরমেশন ফ্রম আউটসাইড, যেটা সামনে আছে সেটাই প্রেজেন্ট করব। এবং ট্রাই টু এক্সপ্লেন অল ইম্পর্টেন্ট ট্রেন্ডস এন্ড চেঞ্জেস প্রপারলি, বাট ডোন্ট মেনশন এভরি পয়েন্ট। যে 2010 সাল থেকে 20 সালের একটা চার্ট দেওয়া আছে, এখন আমি 10 সালে ভ্যালু ছিল 15, 11 সালে ভ্যালু ছিল 25, এরকম। আমি আগে টিচার মাঝে মাঝে অনেক স্টুডেন্ট এরকম ভাবে প্রেজেন্ট করতো কিছু জিনিস, তো এটা আসলে ইটস নট অ্যাকুরেট। আমাকে ট্রেন্ড দেখতে হবে, যে চেঞ্জ দেখতে হবে। প্রতিটা পয়েন্ট মেনশন করার দ্বারা আসলে কোনো বেনিফিট হচ্ছে না, আপনি যে কি বুঝতে পারছেন সেটার দ্বারা এক্সামিনার বুঝতে পারছে না। রাদার ট্রাই টু গিভ ইউর অপিনিয়ন অন দ্য চেঞ্জ, যে ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে নাকি ফ্ল্যাট ছিল, ইনক্রিজটা কি খুব বেশি ইনক্রিজ, যেখানে অ্যাডভার্বের ইউজ আসবে, যে স্টিপার ইনক্রিজ বা স্টিপার ডিক্রিজ, বা স্মল ইনক্রিজ, স্মল ডিক্রিজ। এরকম অ্যাডভার্ব ইউজ করে, অ্যাডজেক্টিভ ইউজ করে আমরা মানে নতুন নতুন ওয়ার্ড ইউজ করার দ্বারা আমরা মার্ক ভালো পেতে পারি। বাট অবশ্যই ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করা দরকার। একই ওয়ার্ড ইনক্রিজ, 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 ইনক্রিজের বিভিন্ন সিনোনিম আছে, সিনোনিম ব্যবহার করতে হবে। তারপরে এখানে টাইপিং টাস্ক 1 এর ক্ষেত্রে 3টা সেকশনে লিখতে হবে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন লিখতে হবে 1 or 2 সেন্টেন্সের মধ্যে। দেন ওভারভিউ লিখতে হবে, যে সামারি হোয়াট ইউ সি, যে এই পুরো একটা চার্ট বা দুটো চার্ট মিলে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে। টিপিক্যালি এখনকার এক্সামে হয়তো 2টা চার্টই থাকে, তো হয়তো ওভারভিউ তাহলে এক লাইনের মধ্যে একটা দুইটা কানেক্টিং সেন্টেন্সের মধ্যে আমি হয়তো প্রথম চার্ট সম্পর্কে এবং দ্বিতীয় চার্ট সম্পর্কে দুইটা নিয়ে মিক্স করে বলে ফেললাম, বা এক লাইনেও যদি সম্ভব হয় বলে ফেললাম। তো ওভারভিউ একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। তো ওভারভিউ অনেক সময় শুরু করতে হবে হচ্ছে হয়তো ওভারঅল, ইন ব্রিফ, টু বি স্পেসিফিক, এই ধরনের কিছু ওয়ার্ডের দ্বারা তাদের বোঝা যায় যে এটা একটা ওভারভিউ। তারপরে প্রেজেন্টিং এন্ড হাইলাইটিং কি ফিচার্স, দ্যাট ইজ দ্য মেইন বডি। এখানে মেইন বডিটা আমরা উইথ ডেটা আমরা বলবো যে চেঞ্জ গুলা কি হচ্ছে, ডেটা পয়েন্ট গুলা কোনটা থেকে, ফ্রম কত থেকে কত গিয়েছে, টু ওয়্যার, এরকম করে চেঞ্জ গুলা বলবো।
সব পয়েন্ট বলতে যাব না। তো এখানে সুইটেবল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, ভ্যারাইটি অফ সেন্টেন্স স্ট্রাকচার, ভোকাবুলারি, ডিফারেন্ট ভোকাবুলারি ইউজ করব ভালো মার্কস পাওয়ার জন্য, ভালো স্কোর আসার জন্য। সিনোনিম ইউজ করব, রিপিট করব না। যে কোয়েশ্চেনে যেটা আছে সেটাই যদি আমি লিখে দিই, এই ধরনের কাজ করলে মার্ক কমে যাবে। প্যারাফ্রেজ করতে হবে কোয়েশ্চেনে যা আছে। তারপরে এখানে আরেকটা আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বলে যে ডিফারেন্ট ওয়ার্ডস এর থেকে প্রেজেন্ট করার থেকে রাদার অবশ্যই ওটার অ্যাপ্রোপ্রিয়েটনেস ইন অফ দ্যাট ওয়ার্ড ইন দ্যাট সিনারিও ওইটা ফোকাস করতে হবে। দ্যাট ইজ গ্রামার ইউজ কারেক্ট হতে হবে, রাইটিং এর ক্ষেত্রে বিশেষ করে গ্রামার ইউজ এবং স্পেলিং এন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্যাট ওয়ার্ড ইন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে ট্রেন্ড বোঝানোর জন্য বিভিন্ন যেমন ইনক্রিজের ক্ষেত্রে রাইজ টু, ইনক্রিজ টু এর অথবা ভার্ব ইউজ করতে পারি বা নাউন ইউজ করতে পারি। দেয়ার ওয়াজ এ রাইজ ইন ব্লা 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 এন আপওয়ার্ড ট্রেন্ড। বিভিন্ন সিনোনিম ইউজ করব, একটা জিনিস বারবার ব্যবহার করব না। দেন ডিক্রিজের ক্ষেত্রে এরকম ফ্ল্যাট থাকলে এরকম হবে। দেন ফ্লাকচুয়েট, যদি অনেক সময় কম বেশি ছিল, মানে কম কোনো পার্টিকুলার ট্রেন্ড বোঝা যাচ্ছে না, তাহলে কম বেশি ফ্লাকচুয়েটেড একটা রেঞ্জের মধ্যে ছিল অ্যারাউন্ড, অথবা ফ্লাকচুয়েশন অফ, এগুলো আমরা বিভিন্ন স্যাম্পল অ্যান্সার থেকে আমরা বের করতে পারবো যে কোনটা কোন জায়গায় ব্যবহার করব। দেন রাইটিং টাস্ক 1 বা এটা টাস্ক 2 এর ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল, যে কানেক্টিং সেন্টেন্সেস, দ্যাট ইজ কোহেশন। ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ওয়াজ কোহেশন। কোহেশনের ক্ষেত্রে ভালো মার্ক পেতে হলে এই ধরনের কিছু জিনিস, কানেক্টিং ওয়ার্ডস ইউজ করতে হবে আমাদের লেখার মধ্যে, বিশেষ করে বডিতে। এটা এই ধরনের ইয়েগুলো, যে ফার্স্ট অফ অল, নেক্সট, দেন, আফটারওয়ার্ড, সেকেন্ডলি, থার্ডলি, দেন ফাইনালি, ইন কনক্লুশন। কনক্লুশনে বাট বডির মধ্যে এই জিনিসগুলো আমরা উল্লেখ করব। এখানে একটা যে একটা এক্সাম্পল দিয়েছি, যে এখানে দেখেন যে একটা ডিজিজ ইন সাম ল্যান্ড, এটা 1960 থেকে 1995 এর মধ্যে দেওয়া আছে, এবং এখানে সংখ্যা দেওয়া আছে 100 থেকে 600 মধ্যে, রেঞ্জের মধ্যে এক্সিস আছে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা হয়তো মিলিয়নে বা থাউজেন্ডসে হতে পারে। তো আমি যখন লিখবো অবশ্যই ওই ইউনিটটা সহ লিখবো। যে যেমন এখানে 1960 বা 1955 থেকে এখানে কত ইনক্রিজ হয়েছে 1968 পর্যন্ত। এখানে আমি এক্সাক্ট পয়েন্ট অফ টাইমটা আমরা নিব, এখানে কিন্তু এক্স্যাক্টলি 1970 পর্যন্ত যায়নি, 1968 পর্যন্ত। তো এখান থেকে ইনক্রিজ হয়েছে। সো এখানে 100 থেকে তাহলে কত হয়েছে ডিজিজের নাম্বার, যে 100 থেকে অ্যারাউন্ড 200 পর্যন্ত গিয়েছে। 200 হাজার হতে পারে, বা 200 শুধু 200 হতে পারে। তো ইউনিটটা সহ অবশ্যই লিখতে হবে। তারপরে স্টিপার রাইজ, এখানে গ্র্যাজুয়াল ইনক্রিজ হয়েছে প্রথমে, তারপর স্টিপার রাইজ ফ্রম 1968 টু 77, স্টিপার রাইজ, আরো বেশি রাইজ। তারপরে 68 থেকে 77 থেকে 83 প্ল্যাটিউ, অর্থাৎ ফ্ল্যাট ছিল। দেন এরপরে গিয়ে স্টিপার ডিক্রিজ, বা লাইক রিয়েলি দেয়ার ওয়াজ এ রিয়েলি ড্রপ, বিগ ড্রপ ফ্রম 1983 টু 1988। এভাবে রেঞ্জ গুলো আমরা নিব, প্রতিটা পয়েন্ট আমরা বলবো না যে 1960 তে ছিল 100, 1962 তে ছিল 100ই ছিল, 1968 এ 200, এরকম পয়েন্ট না বলে রাদার চেঞ্জটা কি হয়েছে সেটা আমাদের টার্গেট হবে। এখানে কমন মিস্টেকস ইন টাস্ক 1, নট রাইটিং এনাফ ওয়ার্ডস। যেহেতু আমরা একটা 15 মিনিটের 16 মিনিটের মধ্যে লিখছি, প্রথমে আমরা 2 মিনিট চিন্তা করব কি প্ল্যান করব, তারপরে 15 মিনিট আমরা লিখবো, পরবর্তী 2-3 মিনিট আমরা হাতে রাখবো যে রিভাইজ করার জন্য। তো অনেক সময় লেখার সময় তো বোঝা যায় না যে কত ওয়ার্ড লিখলাম। অবশ্যই 150 ওয়ার্ড যে লিমিট, ওটা ক্রস করতে হবে, নয়তো কিন্তু মার্ক কমে যাবে, টাস্ক কমপ্লিশনে আমরা মার্ক কম পাবো। এই কারণে যদি ওয়ার্ড কাউন্ট শেষে করার সময় নাও থাকে, আমরা লাইন কাউন্ট করতে পারি, যে আমার হাতের লেখা অনুযায়ী বা আমার ইয়ে অনুযায়ী, রাইটিং অনুযায়ী এক লাইনে আমার টিপিক্যালি কতগুলো ওয়ার্ড থাকে। যে 7টা ওয়ার্ড থাকে, তাহলে 7টা ওয়ার্ড হলে এরকম কতগুলো লাইন আমার লিখতে হবে, কত হয় তাহলে লাইক 20টার মতো না,
20টার বেশি, 22টার মতো লাইন আমার লিখতে হবে, তাহলে 7টা ওয়ার্ডে হলে 150 ক্রস করার জন্য, 150 ওয়ার্ডের লিমিট ক্রস করার জন্য এইটা করতে পারি। দেন ওই যেটা বললাম ইউনিট রিপোর্ট করা, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। লেখার ক্ষেত্রে অবশ্যই পার্সেন্টেজ বা মনিটারি ইউনিট রিপোর্ট করব। দেন যেটা বললাম যে লেভেল অফ চেঞ্জের পাশাপাশি ডেটা পয়েন্টটাও আমরা বলতে পারি, এতে আরো সুন্দর হয়। আর যেটা রিপিট করা যাবে না, যেটা কোয়েশ্চেনে যেটা আছে সেটা রিপিট করব না, তাতে মার্কস কমে যাবে। এবং শেষের দিকে আমার 2টা মিনিট রাখতে হবে যে রিভিশনের জন্য, ফর এরর কারেকশন। এই তো মোটামুটি। আর ডোন্ট রাইট ওভারভিউ। রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে একটা জিনিস, এখন আগে এটা হয়তো আমি পাইনি, বাট রিসেন্টলি যে টেস্ট ইয়েতে সেটা দেখেছি যে ওভারভিউ আর কনক্লুশন দুইটা লেখার দরকার নেই। যে ইন্ট্রোডাকশনের পরে ওভারভিউ আসবে, দেন মেইন যে বডিটা সেটা পরে গিয়ে আবার কনক্লুশন লেখার দরকার নেই এখন রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে এটা। বা টাস্ক 2 তে আবার ওভারভিউ নাই, তখন ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন সেটা আমরা মেইনটেইন করব। রাইটিং টাস্ক 1 এ কনক্লুশন আর ওভারভিউ দুটো দরকার নাই, রাদার ওভারভিউ লিখতে পারি, কনক্লুশন আর প্রয়োজন নাই। রাইটিং টাস্ক 2 তে ফর্মাল এসে, ইটস এ ফর্মাল এসে, যে একটা ফর্মাল এসে যেভাবে লিখতে হয় সেভাবে চাওয়া হয়। হয়তো আপনার অপিনিয়ন চাওয়া হবে, ডিসকাশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, যেটা বললাম যে ওয়ান সাইডের অপিনিয়ন যেতে পারে, বা টু সাইড সম্পর্কে এক্সপ্লেন করে আপনি কোনটা চয়েস করছেন সেটা চাইতে পারে। তো ওভারঅল এই ধরনের কোয়েশ্চেন হয়। এটার এত স্ট্রাকচার যেটা বললাম, ইন্ট্রোডাকশন, মেইন বডি, 2-3 প্যারাগ্রাফের মধ্যে মেইন বডি লিখতে হবে, কনক্লুশন 2-3 সেন্টেন্সের মধ্যে। তো এখানে নিয়ম কি হবে, যে এখানে মূল পয়েন্টটা হচ্ছে যে অ্যান্সার অল পার্টস অফ দ্য কোয়েশ্চেন, যা যা চাওয়া হয়েছে সেটা। হয়তো অনেক ক্ষেত্রে 2টা পয়েন্ট বলা থাকে, 2টা পয়েন্ট সম্পর্কেই টাচ করতে হবে আমার লেখার মধ্যে, এবং চেষ্টা করবো ইকুয়াল ওয়েট রাখতে। এবং কি চাওয়া হয়েছে, প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, যে আমি শুরুতে যে প্ল্যান ইওর আইডিয়াস কেয়ারফুলি, 2-3 মিনিট 5 মিনিট আমরা প্ল্যান করি, যেহেতু এটা একটা একটু বড় এসে, রাদার প্ল্যান যদি করতে পারি কি কি পয়েন্ট আমি মেনশন করব, ইম্পর্টেন্স নিয়ে আমার সাইড কি হবে, এটা অবশ্যই মেনটেন করতে হবে। যে আমি বললাম 2টা পয়েন্ট, বাট কোনো সাইডই নিলাম না, এটা কোন না হয়, একটা সাইড আমাকে নিতে হবে, এবং কেন নিলাম আমি ওই সাইড, কেন আমি এগ্রি করি, এটা বলতে হবে। আর প্ল্যানিং স্টেজের ক্ষেত্রে আমি সব পুরো সেন্টেন্স লিখবো না, আমি একটা জট ডাউন করবো এক জায়গায়, সেখানে পুরো সেন্টেন্স লিখতে গেলে তো সময় চলে যাবে, তো জাস্ট শর্ট করে প্ল্যানিং করব। 5 মিনিটস ফর প্ল্যানিং, 30 মিনিটস ফর রাইটিং, 5 মিনিটস ফর রিভিশন। তো এইভাবে প্র্যাকটিস করব। ইউজ অফ গ্রামার, স্ট্রাকচার এন্ড ভোকাবুলারি ইজ নিডেড। এন্ড এগেইন যেটা বললাম, লাইন কাউন্ট করতে হবে, যে আমি এক লাইনে আমি টিপিক্যালি কতগুলো ওয়ার্ড লিখি, আমার হাতের লেখা কত বড় ছোট অনুযায়ী সেটা ভ্যারি করবে। এবং 250 ওয়ার্ডস ক্রস করার জন্য আমাকে কতগুলো লাইন লিখতে হবে, এটা আমার মেজার করতে হবে আগে থেকে। তো এখানে এক্সাম্পল দিয়েছি, যে প্রথমটার এক্সাম্পল হচ্ছে যে some children spend hours every day on their smartphones. Why is this the case? Do you think this is a positive or a negative development? Give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience. এখানে যারা চিলড্রেন, যারা মোবাইলে স্মার্টফোনে বেশি টাইম স্পেন্ড করে, কি মনে করেন আপনি, যে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এখানে এক সাইড ফোকাস করলেই হয়। আমি আমি মনে করি যে এটা অনেকে পজিটিভ বলে, অনেকে নেগেটিভ বলে, বাট আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে আই থিংক ইটস নেগেটিভ এন্ড দিস আর দ্য রিজনস। এখানে একটা সাইড নিলে ওইটারই 2-3টা রিজন একটু ইকুয়াল ওয়েট দিয়ে এক্সপ্লেন করলে এনাফ উইথ এক্সাম্পল। এখানে অন্য সাইডটার বলার দরকার নাই, এখানে ওটা চাওয়া হয়নি। ওখানে ভালোভাবে রিজনস গুলো আমি ভালোভাবে একটু লম্বা করে এক্সপ্লেন করলেই হবে। বাট অ্যানাদার টাইপ অফ কোয়েশ্চেন ইজ দ্যাট, লাইক যে 2টা সাইডই চাওয়া হয়, দেন ইওর অপিনিয়ন চাওয়া হয়, তো ওখানে আমার অপশন, লেখার অপশন আরো বেশি, লেখার সুযোগ আরো বেশি, পয়েন্ট বলতে পারি। বাট এখানে আবার টাইমের দিকে একটু খেয়াল রাখতে হবে। এই যে some people believe in that professionals such as doctors, engineers should be required to work in the country where they did their training. Others believe that they should be free to work in another country if they wish. That is, ডক্টর ইঞ্জিনিয়াররা যে কান্ট্রি থেকে ট্রেনিং নিয়েছে সেই ট্রেনিং, কেউ কেউ বলে যে সেই কান্ট্রিতেই থাকা উচিত, কেউ কেউ বলে যে তারা যেখানে খুশি ইচ্ছা তাদের মতো করে কাজ করতে যেতে পারে।
তাদের ব্যাপার। আপনাকে চাওয়া হয়েছে ডিসকাস বোথ অফ দিস ভিউজ এন্ড গিভ ইউর ওন অপিনিয়ন। তো এখানে দুইটা সাইডই বলতে হবে, দেন আমার নিজের পয়েন্ট অফ ভিউ কি সেটা এক্সপ্লেন করতে হবে। এই যে এটা টাস্ক রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আমাকে অবশ্যই প্রতিটা পয়েন্ট ইকুয়ালি ওয়েট দিয়ে দেন আমার অপিনিয়ন বলতে হবে, তাইলে আমি টাস্ক রিকোয়ারমেন্ট যে প্রথম মার্কিং ক্রাইটেরিয়া ছিল সেটা আমি ফুলফিল করতে পারবো। এখানে এক্সাম্পলের ইউজ একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, এক্সাম্পল ইউজ করার দ্বারা মার্কিং ভালো আসে। বাট এখানে আমি কিছু মিস্টেক্স এর মধ্যে একটা জিনিস বলবো যে এক্সাম্পলের ক্ষেত্রে আমি কোনো স্ট্যাটিস্টিক্স ইউজ করব না। লাস্ট লাইনে যেটা বলা আছে যে উইল নট ইউজ এনি আউটসাইড স্ট্যাটিস্টিক্স, আমার কাছে যেটা সামনে আছে সেটা বলবো। যে আমি বললাম যে আমি দেখেছি যে আমাদের বাংলাদেশে 30% অফ দ্য ইঞ্জিনিয়ার যারা বাইরে থেকে ট্রেনিং নিয়ে আসে তারা আর দেশে ফিরে না, কারণ তারা ওখানে ভালো লাইফ লিড করে। এই যে একটা 30% নাম্বার নিয়ে আসলাম, এটা আমার কোনো, এটা যিনি এক্সাম স্ক্রিপ্ট পড়বে সে কোনো জায়গা থেকে ওটা প্রুফ করতে পারবে না। এটা আমার একটা অযথা একটা ইনফরমেশন আমি অ্যাড করছি, বাইরের ইনফরমেশন অ্যাড করছি, এটার দ্বারা মার্ক কমে যাবে। হ্যাঁ, সো এই ধরনের স্ট্যাটিস্টিক্স আমরা ব্যবহার করব না। আর যেটা শুরুর দিকে বললাম যে কোয়েশ্চেন প্রম্পটে যেটা চাওয়া হয়েছে সেটাই আমরা বলবো, সেটাই এক্সপ্লেন করব। এবং অনেকে ভুল করে যে একটা ক্লিয়ার পজিশন নেয় না, যে আমি দুইটাই বললাম, আমি দুই দিকেই দুই নৌকাতেই পা রাখছি, এরকম যাতে না হয়। একটা ক্লিয়ার পজিশন আলটিমেটলি চাওয়া হয় এই ধরনের ক্ষেত্রে, এই প্যাসেজগুলো রাইটিং এর ক্ষেত্রে, সেটা আমাকে দিতে হবে। তারপরে দেন কপিং ওয়ার্ডস এন্ড ফ্রেজেস ফ্রম দ্য কোয়েশ্চেন, যেটা কোয়েশ্চেনে যেটা আছে সেটাই আমি পরবর্তীতে লেখার সময় রিপিট করছি, এরকম করা যাবে না, প্যারাফ্রেজ করতে হবে। তারপরে অফ টপিক রেসপন্স অর আনক্লিয়ার আইডিয়াস, বাইরের মানে সিমিলারিটি নাই, কোহেশন নাই, এই ধরনের লাইক টপিক নিয়ে আসা যাবে না। এগেইন নাম্বার অফ ওয়ার্ডস এর দিকে খেয়াল রাখতে হবে। আর রাইটিং 3 পার্টস ফুললি, দ্যাট ইজ ইন্ট্রোডাকশন লিখলাম, বডি লিখলাম, কনক্লুশন লিখলাম, এই 3টা পার্ট অবশ্যই যাতে থাকে। এবং অনেক সময় শেষ দিকে গিয়ে তাড়াহুড়োর মধ্যে সেন্টেন্স শেষ করি না, এইটা করা যাবে না। ছোট সেন্টেন্স লিখি বাট সেন্টেন্স শেষ করি, এটা রাদার ইম্পর্টেন্ট। ওকে, দেন মুভিং অন টু অনেক স্পিকিং পার্ট। পরবর্তীতে তো কোয়েশ্চেন নিব, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সবাই কোয়েশ্চেন করবেন। স্পিকিং পার্ট 11 to 14 মিনিটস লং। 3 টাইপস অফ কোয়েশ্চেন, যে নিজের সম্পর্কে জানতে চাওয়া হয়, নিজে মানে অনেকটা নিজের ওপেন করতে পারা, নিজের পরিচিত জিনিস সম্পর্কে কোয়েশ্চেন করবে, যাতে এক্সাম যারা টেস্ট টেকার সে খুব ইজিলি কথা বলতে পারে, যে জিনিসটা আমি জানি সেটা কথা বলতে সহজ হয়। এখানে ম্যাক্সিমাম, এরপরে পার্ট 2 তে একটা টপিক কার্ড দেওয়া হবে, 2 মিনিট কথা বলতে হবে, 1 মিনিট চিন্তা করতে সময় দিবে, নোট ডাউন করতে সময় দিবে, দেন 2 মিনিট টানা কথা বলতে হবে। দেন পার্ট 3 তে পার্ট 2 টপিকের সাথে রিলেটেড কিছু টপিক জেনারেল কোয়েশ্চেন করবে, আরো এক্সপ্লেনেশন চাবে পার্ট 3 তে 8 পার্ট। তো গ্র্যাজুয়ালি এটা অনেকটা টাফার হচ্ছে, পার্ট 1 থেকে পার্ট 3 তে টাফার কোয়েশ্চেন্স আসবে। দেন এখানে ক্রাইটেরিয়াটা এগেইন ফ্লুয়েন্সি, আমি কতটা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারছি এবং আমার কথা বলার সাথে একটার সাথে আরেকটা লিঙ্কেজ আছে কিনা, এটা একটা খেয়াল রাখার বিষয়। Then lexical resource, that is words, number of words or what types of word, different kind of words আমরা ইউজ করছি কিনা, accurately ইউজ করছি কিনা। Then grammatical range, গ্রামার কঠিন থেকে সহজ থেকে কঠিন গ্রামার কিরকম ব্যবহার করছি, এটা খেয়াল করবে যিনি এক্সামিনার। আমার সামনে একজন তো থাকবে যিনি আমার টেস্টটা নিবে। দেন প্রোনাউন্সিয়েশন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু, প্রোনাউন্সিয়েশন। সো এগুলো যদিও 25% ইকুয়াল ওয়েট প্রতিটা পয়েন্টে, 4টা পয়েন্টে, বাট স্টিল আমি যেটা মনে করি আর কি, যারা যারা টেস্ট দিচ্ছে তারা রাদার রাইটিং এর ক্ষেত্রে গ্রামারটাতে মানে কতটুকু লিখছি তার থেকে অ্যাকুরেট গ্রামারটা খুব ইম্পর্টেন্ট। আর স্পিকিং এর ক্ষেত্রে ফ্লুয়েন্সি এবং প্রনাউন্সিয়েশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান গ্রামার। দ্যাটস মাই পয়েন্ট অফ ভিউ। বিকজ অনেক সময় আমরা দেখা যায় যে গ্রামারে, স্পিকিং এর ক্ষেত্রে গ্রামারে ফোকাস করতে যাই, দেখেন আমার ফ্লুয়েন্সি কমে যায়। রাদার আমার ফোকাস করা উচিত ফ্লুয়েন্সি এবং কন্টিনিউয়াসলি কথা বলতে পারার উপরে। তো সেক্ষেত্রে গ্রামার অনেক সময় ভুল হতে পারে, বাট স্টিল সহজ গ্রামার ইউজ করে বেশি ফ্লুয়েন্টলি কথা বলতে পারা রাদার মোর ইম্পর্টেন্স পাওয়া উচিত আমাদের। তো এখানে তো আর কিছু বলার নাই, লাইক কথা বলার জন্য স্পিকিং
টেস্টের জন্য তো অবশ্যই কথা বলতে হবে, স্পিক ইন ইংলিশ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আমাদের যে এনভায়রনমেন্ট যে আছি, বা আমি একটা স্টাডি গ্রুপ করতে পারি, ফ্রেন্ড যারা এক্সাম দিবে, বা তাদের সাথে ইংরেজিতে কথা বলবো। অথবা আমার যে ক্লাস প্রেজেন্টেশন, আমরা যারা স্টুডেন্ট আছি, ক্লাস প্রেজেন্টেশন গুলো সুন্দরভাবে দিতে পারি। যে বোর্ডে যেটা আছে, স্লাইডে যেটা আছে, সেটা হুবহু রিপিট না করে রাদার আমি আমার নিজের ভাষায় একটা স্ক্রিপ্ট রেডি করে দেন ওটা লাইক প্রেজেন্ট করি। এর দ্বারা আমার নিজের কথা বলার কনফিডেন্স বাড়বে, এবং ওই কঠিন সিচুয়েশন গুলা তে আমি অ্যান্সার করতে পারবো, যেখানে আমাকে ইমপ্রম্পটু ওয়েতে, দ্যাট ইজ মানে ইমিডিয়েটলি অ্যান্সার দিতে হবে। সো কথা বলতে হবে। অনেকে ইউটিউব ভিডিও বানায়, ইংরেজিতে ইউটিউব ভিডিও বানাই না কেন? তো সহজ, ইংরেজিতে লিখি না কেন আর্টিকেল রাইটিং এর জন্য? এই ধরনের মাধ্যমে আমরা আগাতে পারবো। আমার এক্সপিরিয়েন্স অ্যাজ এ, আমি যখন চাকরি করতাম একটা কোম্পানিতে, এশিয়ান টাইগার, ওখানে যারা ওনার ছিল তারা ছিল লাইক ব্রিটিশ, like Bangladeshis, like their Bangla was poorer than their English, so that I had to talk a lot in English in the office environment, so that helped me in 2011. Then 2018 এ এসে যখন সাউথ ইস্ট ইউনিভার্সিটি ছিলাম, তো obviously ক্লাস নিতে হতো ইংরেজিতে, so again I had alhamdulillah had a good practice of English before the test. So like এক্সপোজার যত, কথা বলার এক্সপোজার যত বাড়বে, তত এখানে স্কোর আসবে বেশি। আর এখানে আরেকটা জিনিস, রেকর্ড করতে পারি আমরা, প্র্যাকটিসের ক্ষেত্রে রেকর্ড করতে পারি, রেকর্ডটা করে আমি শুনতে পারি বা কাউকে দিয়ে শোনাতে পারি যে কি কি ভুল হয়েছে। দেন অ্যাভয়েড কপিং এক্সামিনার্স ওয়ার্ডস এন্ড ল্যাঙ্গুয়েজ। কপি করা যাবে না, এক্সাম যে কোয়েশ্চেন করছে সেটাই আমি যদি বলার ক্ষেত্রে রিপিট করি, সেটাতে মার্ক কমে যাবে। রাদার প্যারাফ্রেজ করতে হবে, হয়তো লাইক ভার্ব ইউজ করছে সেটাকে নাউনে কনভার্ট করতে হবে, বা অন্য সিনোনিম আমরা ব্যবহার করব। And be confident, have a smiling face, like smiling increases confidence, so have a really smiley face as possible, as much as possible. আরেকটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে যেটা একটা টেকনিক আমি ব্যক্তিগতভাবেও ফলো করি, বা অনেকেই বলে, সাজেস্ট করে, যে আমি যে অডিয়েন্স যিনি হবে, স্পিক অ্যাজ ইফ ইউ আর স্পিকিং টু এ চাইল্ড। যদি মনে করি যে একটা বাচ্চার সাথে আমি কথা বলছি, অবশ্যই আমার কোনো জড়তা থাকবে না, লাইক তার আমি ফ্রিলি কথা বলতে পারবো। তো ওই ধরনের অ্যাটিটিউড নিয়ে কথা বলবো, তাহলে একটা স্মাইলিং ফেসও থাকবে, আর কনফিডেন্সও থাকবে, এবং ফ্লুয়েন্সিটাও নিশ্চিত করা যাবে। অনেক সময় একটা টাফ কোয়েশ্চেন আসলে আবার দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন, একটু জড়তা চলে আসে, হেজিটেশন আসে। তো হেজিটেশন গুলা মুভ করার জন্য হেজিটেশনের এরিয়া গুলোতে ওয়ার্ড ইউজ করতে পারি, ওয়েল, অ্যাকচুয়ালি, বেসিক্যালি, আই মিন, এটসেট্রা এটসেট্রা। দেন ইউজ অফ কোহেসিভ ডিভাইসেস। রাইটিং এর ক্ষেত্রেও যেটা ইম্পর্টেন্ট, যে কোহেশন, এক একটা সেন্টেন্সের মধ্যে আরেকটা সেন্টেন্সের সাথে রিলেশন, ফার্স্ট অফ অল, মোস্ট ইম্পর্টেন্টলি, মোরওভার, বিসাইডস, ফার্দারমোর, এটসেট্রা, এই ইউজগুলোর দ্বারা আমার ইংরেজি আরো সুন্দর হবে। নাও এখানে টিপস হচ্ছে, ডু নট কাম ব্যাক টু দ্য আইডিয়া ওয়ান্স শেয়ার, যে আমি একটা আইডিয়া বললাম, একটা পয়েন্ট চাওয়া হলো, সেটা আবার রিপিট করছি কথা বলার মাঝখানে, এরকম যাতে না হয়। একটা পয়েন্ট নিয়ে এক দুই সেন্টেন্স বলবো, দেন আবার অন্য একটা আইডিয়াতে যাবো, পয়েন্টে যাবো, দেন এখন আবার যদি সে প্রথম পয়েন্টে আবার ফিরে আসি, ইটস লাইক রিপিটেশন। এটা করলে দ্বারা ভালো মার্কস আসা যাবে না। দেন বি কেয়ারফুল অফ টেন্স এন্ড অফ কোয়েশ্চেনস এন্ড পারসনস, এটা আমি পরবর্তীতে দেখাবো এক্সাম্পলের মধ্যে। আর যদি নিজের ভুল হয়, কারেক্ট করে দেন আবার সঠিক সেন্টেন্সটা আমি যেটা বলতে চাই সেটা আমি রিপিট বলি, এটা আরো বেটার, ভুল যদি হয়ে থাকে, মিস্টেক হয়ে থাকে। পার্ট 1 এর জন্য একটা সাজেস্ট করে, পার্ট 1 এ যেহেতু নিজের ব্যক্তিগত জীবনের কিছু ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি, ফ্রেন্ডস, এগুলা নিয়ে কিছু জিনিস, অনেক সময় আমার একটা পয়েন্ট অফ ভিউ, যদিও আইএলটিএস এ বলা হয় যে অ্যানসার মেমোরাইজ করা ভালো না, তাহলে এক্সামিনার বুঝে যাবে, বাট আমার একটা ইয়ে হচ্ছে যে আগে থেকে যখন প্র্যাকটিস করবো এগুলো, অ্যাটলিস্ট আমি একটা পয়েন্টটা জট ডাউন করতে পারি, যে আমার হবি কি। এখন আমি যদি এক্সাম হলে গিয়ে চিন্তা করি যে আমার হবি কি ছিল, না আমি কি করতাম, গার্ডেনিং না ছবি আঁকতাম, না, এখন এটা যদি আগে থেকে কিছু একটা মাথার মধ্যে না থাকে, আমি ওখানে আমার সময়ে যাবে, হেজিটেশন কাজ করবে, আর কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে। সেক্ষেত্রে অ্যাটলিস্ট আমার মাথায় থাকা উচিত যে আমার কি কি, অ্যাটলিস্ট আমার ফ্রেন্ডস কি আছে, বা এ ধরনের কিছু জিনিস থাকা দরকার।
বাট মূল পয়েন্ট হচ্ছে যে কথাটা ফ্লুয়েন্টলি বলতে পারা এবং নন স্টপ কথা বলতে পারা। তো যেটা বললাম এগেইন, প্রায়োরিটাইজ ফ্লুয়েন্সি ওভার গ্রামার। ইনিশিয়ালি ফর স্টার্টিং উই শুড বি trying to be more fluent than to speak with accurate grammar. Then read multiple types of materials on different issues. Like দেখা যাচ্ছে যে আইএলটিএস এ তো একটা টপিক ফিক্স নাই, আমাকে কি নিয়ে কোয়েশ্চেন করবে, উই ডোন্ট নো। সো দ্যাটস ওয়াই একজন মাল্টি ডাইমেনশনাল পারসন বা মাল্টি ডাইমেনশনাল রিডার হলে আমার অ্যান্সার দেওয়াটা সহজ হবে। এই জন্য ইন্টারনেট বা আদার্স বিভিন্ন টপিক নিয়ে যদি ইন্টারেস্ট থাকে, তো সেক্ষেত্রে ইমপ্রম্পটু ওয়েতে আমি যে কোনো অ্যান্সার কোয়েশ্চেন যদি করে টাফ কোয়েশ্চেন, সেটার অ্যান্সার দিতে পারবো। So just not focusing on my field of expertise, এরকম যাতে না হয়। ডিফারেন্ট পয়েন্টস, আমি সায়েন্স স্টুডেন্ট, আমি ইকোনমিক্স নিয়েও কিছু জিনিস আইডিয়া রাখি। ইকোনমিক্স বিজনেস স্টুডেন্ট, আমি সায়েন্স নিয়েও কিছু জিনিস আইডিয়া রাখি, এই জন্য ওই দিনের ম্যাটেরিয়াল দেখি বা পড়ি। সো এই আর কি। আর এর জন্য লাইক স্পিকিং এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে এখন যেহেতু ওপেন, তো আমি উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি লাইক ভয়, আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলা প্র্যাকটিস করতে পারি সোশ্যাল মিডিয়া, বা নিজের ভিডিও বানাতে পারি ফর এক্সাম্পল। নাও স্যাম্পল কোয়েশ্চেন ফ্রম দ্য স্পিকিং টেস্ট। সো পার্ট 2 তে এখানে একটা কার্ড দেওয়া হয়েছে। এখানে আমি এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে টেন্সের ইউজটা কেন ইম্পর্টেন্ট। যে এখানে চাওয়া হয়েছে যে ডিসক্রাইব দ্য নেইবারহুড ইউ লিভড ইন ওয়েন ইউ ওয়ার এ চাইল্ড, অর্থাৎ আমি যেই নেইবারহুড, যে এলাকায় থাকতাম সেটা সম্পর্কে কিছু বলার জন্য। তো আমি অবশ্যই এটা পাস্টে হয়েছে, ওয়ার এ চাইল্ড, তো পাস্ট টেন্স, এখানে সেন্টেন্স অবশ্যই আমি পাস্ট টেন্স ব্যবহার করব। এখানে আমি যদি প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, এটা তখন আবার মার্কিং কমে যাবে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, এই কার্ডের ক্ষেত্রে দেখেন 4টা কোয়েশ্চেন, প্রতিটা কার্ডে, টপিক কার্ডে 4টা কোয়েশ্চেন থাকে কম বেশি। তো এই 4টা কোয়েশ্চেনের অ্যান্সার অবশ্যই দিতে হবে। এক্সট্রা 2 মিনিটের মধ্যে এক্সট্রা যদি সময় থাকে, তাহলে আমরা পরবর্তী এক্সট্রা কিছু অ্যাড করতে পারি। কিন্তু এই 4টা কোয়েশ্চেনের অ্যান্সার টাস্ক মানে লাইক অবশ্যই আমাকে দিতে হবে। এজন্য আমার সামনে নোট নিয়ে নিব, 1 মিনিটের মধ্যে আমি কি পয়েন্ট বলতে চাই সেটা আমি সাথে সাথে নোট নিয়ে নিব, তাহলে অ্যান্সার দেওয়াটা সহজ হবে। দেন পার্ট 3 এর ক্ষেত্রে এখানে আমি হাইলাইট করতে যাচ্ছি যে এখানে যে কোয়েশ্চেন চাওয়া হচ্ছে নেইবারহুডের সাথে রিলেটেড, বাট এখানে বলা হচ্ছে যে হোয়াট সর্ট অফ থিংস ক্যান নেইবারস ডু টু হেল্প ইচ আদার। এখানে চাওয়া হচ্ছে যে নেইবাররা কিভাবে একজন আরেকজনকে হেল্প করতে পারে। এখানে বলা হয় না যে আমি কি করি, যে আমি আমার নেইবারকে খাবার দিই, এই সেই। আমার ইমপার্সোনাল ভিউ চাওয়া হয়েছে, ইন জেনারেল নেইবাররা কিভাবে হেল্প করতে পারে। সো নেইবারস ক্যান হেল্প ইচ আদার ইন ট্রাবল, অর নেইবারস ক্যান লাইক নেইবারস অর দে, এই ধরনের প্রোনাউন গুলো ইউজ করতে পারবো বা নাউন গুলো ইউজ করবো। বাট আমার কথা বলবো না, আই, উই, এইভাবে অ্যান্সার দিব না, যেহেতু এটা একটা ইমপার্সোনাল কোয়েশ্চেন চাওয়া হয়েছে। আমার পয়েন্ট অফ ভিউ, আমি কি করি সেটা চাওয়া হয়নি। এটা একটা খেয়াল রাখার বিষয়। না কমন মিস্টেকস, গিভিং ওয়ান ওয়ার্ড or sentence answer, that is আমাকে জানতে চাওয়া হলো আমি কোথায়, where did you grow up, আমি বলছি ইন ঢাকা। ইন ঢাকা বলে আমি চুপ করে আছি, এইটা করা যাবে না। এক্ষেত্রে সাথে ইন ঢাকা, কেন ইন ঢাকা, আই ওয়াজ বোর্ন ইন ঢাকা, মাই ফ্যামিলি had lived in ঢাকা for a long time, that's why I grew up in ঢাকা। এইভাবে কিছু এক্সট্রা কিছু লাইন অ্যাড করতে হবে। যতক্ষণ না এক্সামিনার অন্য একটা কোয়েশ্চেন করছে, ততক্ষণ আমি যদি কিছু কথা বলতে পারি, বলতে থাকি, তাহলে এটা একটা ফ্লুয়েন্সির একটা মার্কিং, ফ্লুয়েন্সির একটা ইন্ডিকেশন। দেন not answering the mentioned 4 questions in part 2, এটা অলরেডি বলেছি যে পার্ট 2 তে সবগুলো পার্ট কোশ্চেন অ্যান্সার করতে হবে। দেন 2 মিনিটস ফুললি ইউটিলাইজ করতে হবে। এটা আগে থেকে বাসায় প্র্যাকটিস করতে হবে যে 2 মিনিট কথা বলার জন্য এক্সট্রা কিছু মানে কথা কি অ্যাড করব। দেন যদি কোনো ট্রিকি কোয়েশ্চেন হয়, ট্রিকি কোয়েশ্চেন হলে মানে সাইলেন্ট না থেকে রাদার কিছু এক্সট্রা, দ্যাটস এ গুড কোয়েশ্চেন, wow, I really haven't thought about that before, এরকম কিছু এক্সট্রা মানে টাইম করার, মানে টাইম ইউটিলাইজ করার সুযোগ দিচ্ছে এই ধরনের কথা বলার দ্বারা, এবং আমাকে চিন্তা করার সময় দিচ্ছে, হ্যাঁ এখানে আমি কি বলতে পারি এই কথা বলার দ্বারা, সাইলেন্ট না থেকে এই ধরনের কথা দ্বারা আইডিয়া জেনারেট করতে পারি সময়ের মধ্যে।
দেন রিপিটিং দ্য সেম ওয়ার্ড, এটা তো আইএলটিএস এর ক্ষেত্রে সবখানেই প্রযোজ্য, যে যা বলা হয়েছে স্পিকিং এ রাইটিং এ কোয়েশ্চেনে যেটা চাওয়া হয় সেটা আমি রিপিট করব না, আর হচ্ছে যে মাল্টিপল আইডিয়া ব্যবহার করব। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা কোয়েশ্চেন চাওয়া হয়, অনেকগুলো পয়েন্ট চাওয়া, আমি একটা পয়েন্ট নিয়ে অনেকগুলো সেন্টেন্স বললাম, পরবর্তী পয়েন্টগুলো নিয়ে কি এক দুই বললামই না, এরকম যেন হয়, মাল্টিপল আইডিয়া দিব। এই জন্য বললাম যে আউটসাইড আইডিয়া থাকা দরকার, আমাদের মাল্টি ডাইমেনশনাল হওয়া প্রয়োজন। Then poor pronunciation. Pronunciation is another important issue, like carries a lot of marks. So we need to have a lot of energy and good pronunciation. So we are almost at the end of my presentation. Like এখন আমি কিভাবে শুরু করব, যারা এখনো শুরু করি নাই, তা ভীতি কাজ করছে কিভাবে শুরু করব। তো এটার জন্য শুরু করার জন্য আমি একটা এক্সাম ফরম্যাটের সাথে আগে পরিচিত হতে পারি। টেকিং এ প্র্যাকটিস টেস্ট, ক্যামব্রিজের প্র্যাকটিস টেস্ট গুলো ইন্টারনেটে ইজিলি অ্যাভেলেবল, সার্চ দিলে ক্যামব্রিজ প্র্যাকটিস টেস্ট পিডিএফ উইথ অডিও, ইউ ক্যান ফাইন্ড ইট, or buy from a library with CD, সেটা প্র্যাকটিস করতে পারি। দেন পেপার বেস দিব না, কম্পিউটার বেস, ওটা আমি পরে সিলেক্ট করব। বাকি দেন আমার প্র্যাকটিস টেস্ট দিয়ে আমি এক্সাম ফরম্যাটের সাথে ইউজ টু হব। দেন ইন্টারনেট বা বিভিন্ন জায়গায় আমার ইংলিশ লেভেল কি অবস্থায় আছে, আমি কি A1 A2 B1 B2 কোন লেভেলে ইংলিশে আছি, এটার জন্য আমি বিভিন্ন অনলাইনে টেস্ট আছে, ব্রিটিশ কাউন্সিল ওয়েবসাইটে গেলে দেখা যাবে যে টেস্ট আছে এরকম, বা অন্যান্য জায়গায় অনেকগুলো টেস্ট আছে, আমি লেভেলটা অ্যাটলিস্ট জানি, দেন আমাকে আর কতটুকু যাওয়া দরকার সেটা আমি বুঝতে পারবো। দেন সেট দ্য স্কোর ইউ ওয়ান্ট টু অ্যাচিভ এন্ড প্র্যাকটিস অ্যাকর্ডিংলি, দ্যাট ইজ আমি যেই জায়গায় যেতে চাই, যে ইউনিভার্সিটি যেতে চাই, যে ইমিগ্রেশন যে জায়গায় কান্ট্রিতে যেতে চাই, সেখানে আমার কতটুকু স্কোর দরকার, সেটার জন্য আমাকে 2 মাসের প্র্যাকটিস দরকার না 4 মাসের প্র্যাকটিস দরকার বা 6 মাসের প্র্যাকটিস দরকার, সেটা আমার সেট করতে হবে স্কোর অনুযায়ী। So like I said, reduce shortcomings in grammar and improve vocabulary stock every day. So it's a everyday thing. এটা 2 মাসের মধ্যে হয়ে যাবে এমন না। এখনো যারা আইএলটিএস চিন্তা করছি না, হয়তো বাই দ্য ওয়ে সবাই তো জানি যে যারা একটা হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যদি কিছু কিছু কান্ট্রিতে ডিসেম্বর ফেব্রুয়ারির মধ্যে স্কোর অ্যাপ্লিকেশন করতে হয়, আবার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মালয়েশিয়াতে লাইক জুন জুলাই সেশনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হয় ফর মার্চ সেশন, স্টার্টিং একাডেমিক ক্যারিয়ার ইন মার্চ। আর আমেরিকা বা টার্কি এই ধরনের ক্ষেত্রে সেপ্টেম্বর সেশনের জন্য আমার ডিসেম্বর আর ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লাই করতে হয়। সো ওইভাবে আমি এক্সামের প্রিপারেশন নিব, যে ওর মধ্যে আমার যাতে স্কোর রেডি থাকে, ওইভাবে মানে লাইক স্কোর এক্সাম দেওয়ার টার্গেট সেট করব। যদি এক্সাম ডেট সেট করতে পারি সেক্ষেত্রে আমার প্রিপারেশনের স্পিডটা একটু বাড়বে। তো এই জন্য অবশ্যই আগে কিছুটা বেসিক প্রিপারেশন দরকার, দেন আই উইল সেট ডেট ফর দ্য এক্সাম। এন্ড ফর যারা এখনো স্টার্ট করি নাই, তারা আমি সাজেস্ট করবো যে লিসেনিং এন্ড রিডিং দিয়ে স্টার্ট করার জন্য, দেন রাইটিং স্পিকিং you can focus later for exam purpose. And effective preparation strategies for exam day, like I said, get enough rest and eat healthy to ensure peak performance on the exam day. That is আমার এক্সাম ডে রাতে গিয়ে খুব বেশি প্রিপারেশনের দিকে দরকার নেই, হয়তো কিছু ছোটখাটো লাইক রাইটিং হাত চালু রাখতে পারি, লেখাটা প্র্যাকটিস করতে পারি। আর খাবার ক্ষেত্রে খুব সুগারি ফুড না খাই, সুগার যেটা করে যে স্পাইক করে এনার্জি, আবার এক্সাম টাইমে গিয়ে দেখা যাচ্ছে এক্সাম এনার্জি খুব ফল করে ফেলে ইমিডিয়েট পরে গিয়ে, আগে যে অবস্থা ছিল সুগার খাওয়ার আগে তার থেকেও ফল হয়ে যায়। তো সেক্ষেত্রে হেলদি খাবার, পিনাটস অ্যান্ড আদার্স, ওয়াটার, যেহেতু সময় পাওয়া যাবে না, এক্সামটা 3 ঘন্টার মতো টানা চলবে, এরকম হয়তো খাবার সুযোগ পাওয়া যাবে না, তো ওইভাবে আমরা খেয়ে নিব, প্রিপারেশন নিব। এক্সাম ডেতে প্রে করতে পারি, প্রেইং অফ কোর্স ইজ হেল্পস আওয়ার like it's or some kind of meditation, it's a kind of meditation and it helps us to focus, এবং আল্লাহর সাহায্য থাকলে আমরা চেষ্টা করব, এবং যারা বিশ্বাস করি সৃষ্টিকর্তার সাহায্য নিয়ে চাহে তো আল্লাহ সহজ করে দিবে এক্সাম। এক্সাম ডেতে আমি এখন তো প্রতিদিনই লাইক এক্সাম ডেতে অবশ্যই সূরা ইয়াসিনের আমল, সালাতুল হাজত, এইগুলোর প্র্যাকটিস করতে পারি, আল্লাহর সাহায্য থাকে, আল্লাহ সহজ করে দিবে। এবং arrive early, necessary documents like passports and other documents, pencils or other pen, এগুলো নিয়ে আসবো। Then stuck যদি হয়ে যায় কোনো question, like I mentioned earlier, skip it and come back later if possible and stay focused throughout the exam.
and ignore side noises, because আমি একজন এক্সামিনার, রিডিং রাইটিং লিসেনিং পার্টের মধ্যে আমি ছাড়াও অন্যান্য স্টুডেন্ট থাকবে, তো এগুলো অনেকগুলো ডিস্ট্রাকশন থাকে, সো ওদের দিকে আমার ফোকাস থাকবে না, রাদার জাস্ট কিপ ফোকাস অন মাই এক্সাম স্ক্রিপ্ট। নয়েজ হবে, যারা যারা সুপারভাইজার আছে তারা কথা বলবে, এগুলোর দিকে ফোকাস করব না। সো দ্যাটস ইট বেসিক্যালি। আর ম্যাটেরিয়ালস হিসেবে আমি সাজেস্ট করি যে অফিসিয়াল ক্যামব্রিজ গাইড টু আইএলস, এটা একটা ভালো গাইড। দেন ক্যামব্রিজ আইএলস প্র্যাকটিস টেস্ট 1 to 17, then resources in British Council websites, IDB websites, free resources are available. ওয়েবসাইটস হিসেবে আইএলস লিজ ফলো করা যেতে পারে, বা অথবা আমার রাইটিং এর জন্য একটা আমার কাছে খুব ভালো লেগেছিল, টেইফ আইএলস প্রিপারেশন, এটা ছবি দেওয়া আছে এখানে, এটা সার্চ দিলে আমরা পেয়ে যাবো। So that's it. It was a long presentation. Thank you for your patience listening. What do you, Tanvir? And if you have any questions, you may ask. Thank Comments. you, Abdullah, our keynote speaker, Abdullah Mansur, for his valuable and outstanding discussion. Now, let's move the Q&A session. আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন। কমেন্ট সেকশনে একটা প্রশ্ন এসেছে যে রাইটিং এ কোন বিষয়টা সবচেয়ে জরুরি, এমডি আকরাম উদ্দিন করেছে। জি আব্দুল্লাহ, রাইটিং এ কোন বিষয়টা সবচেয়ে জরুরি, সম্ভবত রাইটিং এ কোন বিষয়টা জরুরি ওনার প্রশ্ন। কোন বিষয়টা জরুরি, আসলে চারটা ক্রাইটেরিয়ার মাধ্যমে, যে টাস্ক কমপ্লিশন, কোহেশন, তারপরে ভোকাবুলারি, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামার, সবকটাতেই আসলে 25% ওয়েট দেয়। বাট অ্যাজ এ স্টার্ট আমি বলবো যে গ্রামাটিক্যালি কারেক্ট করা এবং ইন্ট্রোডাকশন, ওভারভিউ বা বডি এবং কনক্লুশন প্রপারলি লিখতে পারা এবং 150 ওয়ার্ডস ক্রাইটেরিয়া ফিল আপ করা, এইটাতে ইনিশিয়ালি ফোকাস করা দরকার। এটা হচ্ছে বেসিক। এরপরে গ্রামার ভালো করা, আরো লাইক নতুন নতুন ভোকাবুলারি, সিনোনিমস ইউজ করা, এটা দিকে যাওয়া যেতে পারে ফোকাস। আর কোন প্রশ্ন কেউ থাকলে করতে পারেন। আপাতত মনে হয় প্রশ্ন নাই, তাহলে আমরা প্রশ্ন আসুক, আমরা বাকি সব কন্টিনিউ করি। এই পর্যায়ে আমি আজকের স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত এমডি সাবির হুসাইন স্যারকে আমন্ত্রণ জানাবো আজকের ওয়েবিনার নিয়ে কিছু বলার জন্য। প্রথমে আমি স্যারের সংক্ষিপ্ত বায়োগ্রাফি পড়ে শোনাচ্ছি। Mr. MD Sabir Hussain has completed his BSc and MSc with outstanding result, first class pass with honors from the same department. He has authored 36 scholarly articles in international conferences and journals. His research interests are algorithmic complexity analysis, machine learning, recommender system design, big data, augmented reality, and software engineering. He is an editorial board member and reviewer of many international journals. Recently, he has been selected as an editor of Sigma Journal of Engineering and Natural Science, indexed in Web of Science, and officially supported by Yildiz Technical University, Turkey. He has also been listed as an international advisory board member of SASCOM 2021, 2022, and 2023. He is serving as organizing secretary of an international co-located event of BIM 2021 titled ML Idea Competition. He has also been selected as the national member of Innovator Program, which was jointly initiated by Bangladesh High Tech Park Authority and Institutions of Engineer Bangladesh. He was invited to numerous webinars, seminars by different institutions on research and higher study. He delivered a lecture as keynote speaker in a webinar titled Comprehensive Guidelines to Higher Study and Research Methodology, organized by the Department of Tripoli City University, Bangladesh. IE Computer Society Student Branch Chapter of International Islamic University, Chittagong, invited him as keynote speaker on the webinar on Comprehensive Research Guidelines for Computer Science Students in August 2021. He has also conducted the country's first free online free training on research methodology named How to Become a Researcher. Now he is mentoring two important free online courses titled Python for Research and MATLAB for Research.
He is a young researcher trying to create a research environment all over the world with his BRBD team. His efforts to promote and engage undergraduate students in research have been featured in many national dailies. Recently, his story was included in a book titled 𝗕𝗏𝗵𝗵𝗵𝗏𝗵, Story of the 100 Young Who Never Give Up. স্যারকে অনুরোধ করছি আপনার স্পিচ শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। Thank you for your nice and generous introduction, তানবীর রহমান, যে তুমি খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হোস্ট করলা। আর এর সাথে সাথে আব্দুল মাসুদ ভাইকে আসলে ধন্যবাদ দিলে কম হয়ে যাবে, কারণ আমি জানি যে একজন পিএইচডি স্টুডেন্ট কি পরিমাণ ব্যস্ততম সময় কাটায়, বিশেষ করে পিএইচডি পড়ালেখা, রিসার্চ, পাশাপাশি ফ্যামিলির সাথে থাকলে তাদের রেসপন্সিবিলিটি আরো অনেকগুলো কাজ থাকে। তো ব্যস্ততম সময় থেকে সময় বের করার জন্য আব্দুল মাসুদ ভাইকে আমি অসংখ্য অভিবাদন এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আমি যদি একটু এই প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি, কালকেও বলতেছিলাম যে জিআরই প্রিপারেশন হ্যাকস এই ওয়েবিনারের স্পিকার ছিল আব্দুল মামুন, আর আপনি হচ্ছেন আব্দুল মাসুদ। তা আমি কালকে বলেছিলাম যে আমি মনে করেছিলাম আমরা আপনার দুই ভাই, হ্যাঁ, যে এক ভাই আরেক ভাইকে রেফার করেছেন। কারণ আমরা গবেষকত্রে প্ল্যাটফর্ম একেবারে শুরু থেকে আমরা এখন পর্যন্ত প্রায় 3 বছর, আজকে আমরা অলরেডি মেনশন করেছে যে 2020 সালের 23শে জুন এই প্ল্যাটফর্মের সূচনা হয় আর কি। তো গতকালকে 3 বছর পার হয়ে 4th বছর পদার্পণ করেছে। তো আমরা শুরু থেকেই কিভাবে মানে রিসার্চ ইন্টারেস্টেড স্টুডেন্টরা, লার্নাররা শুরু করবে, শুরু করার পরে তার যে টুলস, টেকনিক এবং যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা কোনো সফটওয়্যার লাগে সেগুলোর উপর আমি ফোকাস করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা অসংখ্য কোর্স, ওয়েবিনার, সেমিনারের মাধ্যমে সাহায্য করছি ছাত্রদেরকে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে 500-র অধিক টিউটোরিয়াল, লেকচার এবং ওয়েবিনার সেমিনার আছে। তো আমরা চিন্তা করলাম যে ওকে আমরা রিসার্চের পার্টটা দেখতেছি, কিন্তু আমরা কোনোভাবে হায়ার স্টাডিকে রিসার্চ থেকে আলাদা করতে পারি না। কারণ এখন এমএস পিএইচডি মানেই হচ্ছে কি, এখানে অবশ্যই রিসার্চ কম্পোনেন্ট থাকবে। একটা সময় ছিল যে শুধুমাত্র থিওরি বেসড মাস্টার্স প্রোগ্রাম হয়ে যেত, বাংলাদেশেও এখনো হচ্ছে যে অনেক ভার্সিটিতে আন্ডারগ্রেডে তো রিসার্চ সে বুঝে না অথবা করে না, আবার এমএস প্রোগ্রামেও নাই মাত্র একটা রিপোর্ট দিয়ে সে পার পেয়ে যাচ্ছে, অর্থাৎ রিসার্চের কম্পোনেন্টটা নেই আর কি। কিন্তু বাইরে যে এমএস এবং পিএইচডি প্রোগ্রাম প্রত্যেকটাতেই রিসার্চের কম্পোনেন্ট আছে। তো হায়ার স্টাডির সাথে রিসার্চকে আলাদা করার কোনো সুযোগই নেই। এখন আসলে হায়ার স্টাডি রিলেটেড যে বিষয়গুলো দরকার, যেমন গ্রাজুয়েট রেকর্ড এক্সামের মাধ্যমে তার এফিসিয়েন্সি অথবা ক্রিয়েটিভিটি চেক করা হয়। ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে আইএলটিএস, টোফেল এবং আরো আর অনেকগুলো টেস্ট আছে যেগুলো উনি নাম বললেন, পিটি, আরো অনেকগুলো টেস্ট আছে। তো এইগুলো রিলেটেড গাইডলাইনও আমার কাছে মনে হচ্ছে খুবই দরকার এবং মানে ছাত্রদের প্রোভাইড করা উচিত। যদিও উনি প্রায় কথা বলেছে 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট হবে। আমি বলবো যে 1 ঘন্টা 20 থেকে 30 মিনিটের মধ্যে যে আপনার পুরো প্রিপারেশন হয়ে যাবে এরকম না। আমরা বেসিক্যালি চেষ্টা করি যে একটা রোড ম্যাপ দেখানোর জন্য, আর আপনাকে সেই পথে চলতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই স্টুডেন্টরা আসলে অথবা যারা লার্নাররা আছে এরা শর্টকাট খোঁজে। এই যে 10 মিনিট কথা বলবেন, আমি আইএলটিএস এ 8 পাবো, 9 পাবো, হয়ে যাবে। অথবা আপনি একটা ভিডিও দিবেন 10 মিনিটে, আমি গবেষক হয়ে যাবো। এই চিন্তা ভাবনা এরকম, মানে যত শর্টকাট করা যায়। তো আসলে জীবনে সফল হতে গেলে সুদূর প্রসারী চিন্তা ভাবনা দরকার। হ্যাঁ, আমার নির্দিষ্ট প্ল্যান, পরিকল্পনা, আমি আজকে যে অবস্থা আছি 5 বছর পরে কোথায় দেখতে চাই, 10 বছর পর কোথায় দেখতে চাই, 20 বছর পর কোথায় দেখতে চাই, এবং আমি জীবনের শেষ মুহূর্তে আমাকে কোথায় দেখতে চাই। যেমন নাকি জান্নাতের ক্ষেত্রেও আমরা আশা করতে হবে জান্নাতুল ফেরদৌস, তেমনি ভাবে দুনিয়ার ক্ষেত্রেও আমাকে সেট করতে হবে আমাকে কোথায় দেখতে চাচ্ছি, সেই অনুসারে পরিকল্পনা সাজাতে হবে। তো আব্দুল মাসুদ ভাই যে 1.5 ঘন্টা অথবা 1 ঘন্টা 20 মিনিট লেকচার দিয়েছে, এর জন্য কি পরিমাণ মানে খাটুনি হয়েছে অথবা আমাকে সময় দিতে হয়েছে, এটা আমি কিছুটা হলে বুঝতে পারছি। কারণ উনি যখন স্লাইড শুরু করছেন, আমি যদি হিস্টোরি দেখি যে উনি প্রতিনিয়ত এটা আপডেট করেছেন আর কি। তো আসলে আলহামদুলিল্লাহ উনি নিজে আগ্রহী হয়ে এখানে আসছেন। আমি আমাদের প্ল্যাটফর্ম গবেষক হচ্ছে গ্রুপে আমরা আইএলটিএস এবং জিআরইর ইনস্ট্রাক্টর অথবা স্পিকার দরকার, এই ধরনের একটা পোস্ট দিয়েছিলাম। তো উনি ওই পোস্টে রেসপন্স করছে এবং ওনার সাথে এরপর যোগাযোগ হচ্ছে। সিমিলারলি আব্দুল মামুন ভাইও। তো আমি আমি এটা বিলিভ করতেছি যে আলহামদুলিল্লাহ আমরা বিআরবিডির মাধ্যমে মানুষের কাছে একটা ভ্যালু ক্রিয়েট করতে পেরেছি, যে আমাদের বিভিন্ন সার্ভিসের মাধ্যমে
মানুষ এটা বুঝতেছে যে না আমরা চেষ্টা করে যাচ্ছি গবেষণা আগ্রহীদের নানানভাবে সাহায্য করার, এবং গবেষণা বান্ধব একটা পরিবেশ সৃষ্টি হোক পুরো বিশ্বব্যাপী। বিশেষ করে বাংলাদেশের মতো যে সমস্ত দেশ আছে এখন অনুন্নত রিসার্চে, তারা যাতে এগিয়ে যায় এবং টেকসই উন্নয়নকে সামনে রেখে আমরা আসলে কাজ করে যাচ্ছি। তো যাই হোক, আমরা ওদের ভবিষ্যতে আরো অনেকগুলো প্রোগ্রাম অথবা মানে হায়ার স্টাডি সিরিজের অংশ হিসেবে আনতেছি। তো আমি এই প্রোগ্রামের মাধ্যমে একটু যদি দেখাই, যদি আমি ল্যাপটপ থেকে দেখাতে হবে যে আমরা খুব দ্রুত বেসিসে আরো কিছু প্রোগ্রাম প্ল্যান করছি, কিন্তু আসলে আমাদের স্পিকার, যেহেতু আমি আগে বলতেছিলাম যে আমাদের বিআরবিডি প্ল্যাটফর্ম একটা নন প্রফিট অর্গানাইজেশন এবং এখানে কোনো ধরনের পয়সার লেনদেন নেই, আমরা কারো কাছে নেই না, কাউকে কিছু দিইও না। যেমন আমরা হায়ার স্টাডি গাইডলাইন সিরিজ শুরু করেছি, গতকালকে হয়ে গেছে। আমার কি স্ক্রিন দেখা যায়? হ্যালো, রেসপন্স প্লিজ। দেখা জি স্যার, যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আজকে যেমন হচ্ছে আইএলটিএস প্রিপারেশন হ্যাকস, এরপরে আমরা হয়তো ডুওলিঙ্গো, এটা আমাদের স্পিকার এখনো মানে মানে এখনো কনফার্ম হয়নি। এরপরে আমাদের জিম্যাট প্রিপারেশন, যেটা জিআরইর একটা ভার্সন, সেটা নিয়ে আমরা কথা বলবো অথবা প্রোগ্রাম আয়োজন করব। এরপর হচ্ছে পিটি, যেটা আজকে উনি মেনশন করেছে, এটাও একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট টেকনিক, এটার উপরে আমাদের প্ল্যান আছে। এরপরে আমরা প্রত্যেকটা ফিল্ডের, বিশেষ করে হায়ার স্টাডি যে বিভিন্ন করা যায় এরকম যে বিভিন্ন সাবজেক্ট আছে, যেমন টেক্সটাইল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, বায়োলজি, সোসিওলজি, ইকোনমিক, প্রত্যেকটা ফিল্ডে হায়ার স্টাডি কি অপরচুনিটি আছে এইটার বিষয়ে আমরা মানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো। তো আমাদের 5 আগস্ট একটা প্রোগ্রাম আছে টেক্সটাইল ফিল্ডে হায়ার স্টাডি অপরচুনিটি। এরপরে আমরা বিভিন্ন কান্ট্রি ধরবো অথবা বিভিন্ন রিজন ধরবো, যেমন আমাদের হায়ার স্টাডি ইন ইউএসএ আমাদের একটা মানে প্ল্যান আছে। আমরা স্পিকার ঠিক হয়েছে, ডেটটা এখনো মানে ঠিক হয়নি। এরপর হচ্ছে হায়ার স্টাডি ইন জিসিসি কান্ট্রিজ, দেন গালফ কান্ট্রি যেগুলো আছে, সৌদি আরবিয়া, ওমান, কাতার, এই সমস্ত দেশেও আমরা মানে কিভাবে হায়ার স্টাডি অপরচুনিটি আছে এবং কিভাবে কি করা যায় এটা নিয়ে কথা বলবো। এরপর আমাদের প্ল্যান আছে মালয়েশিয়াতে, অনুরূপভাবে জাপানের স্পিকার যেমন এখনো নাই, আবার কানাডা, এটার স্পিকার নাই, এরপর জার্মানি, এগুলো, চায়না, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এবং তুর্কি, ফ্রান্স, সাউথ কোরিয়া এবং শেষ হচ্ছে ইউকে। এই ধরনের যারা মেজর, যাদের যেখানে রিসার্চ এবং হায়ার স্টাডি অপরচুনিটি আছে, সেগুলোর উপর আমরা ইন ফিউচার প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চাচ্ছি। আজকের মাধ্যমে আমি একটু দুইটা কারণে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। সেটা হচ্ছে যে অনেকেই বলে যে আপনার হায়ার স্টাডি রিলেটেড কম প্রোগ্রাম করেন। আমরা আসলে তৈরি আছি, বাট আমাদের, যেহেতু আমি আগেই বলেছি, আমাদের স্পিকারের নির্দিষ্ট পুল নেই যে ওখান থেকে নিয়ে নিয়ে আমরা প্রোগ্রাম করব। আমরা মেনলি যখন যাকে যে প্রোগ্রামের জন্য উপযুক্ত পেয়ে যাই তাকে আমরা সুযোগ দিয়ে দিই। আমরা যেটা চেষ্টা করতেছি বিআরবিডির মাধ্যমে একটা মানে প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে যে কেউ তার এক্সপার্টিস এবং তার ফিল্ড রিলেটেড নলেজ গুলো, এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারবে। আলহামদুলিল্লাহ আমরা ওই পর্যায়ে পৌঁছে গেছি এবং আমাদের রাইট নাও মেবি আমাদের যে নেক্সট প্রোগ্রাম, সেটা যে স্পিকার আছে উনি ইজিপ্ট থেকে আমাদের রিসার্চ আইডিয়া সিরিজে কথা বলবে। তো ফরেন স্পিকাররাও এখন আমাদের প্রোগ্রাম অথবা ওয়েবিনার সেমিনারে ইন্টারেস্টেড হচ্ছেন, এটা আমাদের জন্য একটা গুড সাইন। তো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আব্দুল্লাহ মাসুদ ভাইকে আরেকটা প্রোগ্রামের অথবা আরেকটা ওয়েবিনার নেওয়ার ইনভাইটেশন জানাবো। সেটা হচ্ছে যদি আপনি সম্ভব হয় হায়ার স্টাডি অপরচুনিটি ইন তুর্কি, যদি এটা সম্ভব হয় তাহলে আপনি এই অর্থাৎ তুর্কিতে পড়ালেখা করতে গেলে, আপনি বললেন যে না তুর্কিতে আইএলটিএস স্কোর হয় না, এখানে টোফেল লাগে, তাই না? আপনাকে টোফেল দিতে হয়েছে। অথবা তুর্কিতে ইউনিভার্সিটি গুলো অ্যাডমিশন প্রসেস কি, অথবা তুর্কিতে কি কি অ্যাভেলেবল স্কলারশিপ আছে, যেমন আপনি সম্ভবত আইএসডিবি স্কলারশিপ নিয়ে গেছেন। তো আমাদের এরকমও টার্গেট আছে ইন ফিউচারে যে নোটেবল স্কলারশিপ আছে পুরো ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল, এরাসমাস বন্ধুস, তারপর তুর্কি, সরি আইএসডিবি ইসলামিক ব্যাংক ডেভেলপমেন্ট আছে না, এরকম অস্ট্রেলিয়ায় অনেক স্কলারশিপ আছে, ভালো ইউএসএ তে আছে। তো প্রত্যেকটা স্কলারশিপের উপরে আমরা কমনওয়েলথ স্কলারশিপ, মেজর স্কলারশিপ, এরকম স্কলারশিপের উপরে আমরা আসলে আরো স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রসেস কি, রিকোয়ারমেন্ট কি, কিভাবে এটা অ্যাপ্লাই করবে, হ্যাঁ কিভাবে সেখানে সফল হবে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ভাস্ট আকারের প্রোগ্রাম ডিজাইন করব। তো আব্দুল্লাহ মাসুদ ভাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে আপনার ব্যস্ততম সময় থেকে সময় বের করার জন্য। আর সাথে যারা অডিয়েন্স আছেন, ওনারা আসলে লাইভ প্রোগ্রামে যদিও পার্টিসিপেন্ট আছে মোটামুটি, তো পরবর্তীতে এখান থেকে দেখে নেবেন এবং আপনাদের গবেষণা, পেপার লেখা, পাবলিকেশন, উচ্চশিক্ষা বিষয়ক যে কোনো কিছু জানতে হলে আমাদের আমাদের পেজ অথবা আমাদের ইমেল করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আস্তে আস্তে এই সমস্ত প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। একটা বিষয় আমরা সবসময় বলে থাকি যে গবেষক হতে চাই, বি রিসার্চার বিডি ইজ কমিটেড বাট নট বাউন্ডেড। মাথায় রাখতে হবে আমরা এখানে ভলেন্টারি কাজ করতেছি এবং
আমরা কারো কাছে 1 পয়সা এ পর্যন্ত নেইও নাই, কাউকে দিইও নাই। তো যেহেতু আমরা ফ্রি কাজ করি, আমাদের যে নিজস্ব একাডেমিক রিসার্চ এবং ফ্যামিলিয়ার রেসপন্সিবিলিটি আছে, সাথে সাথে আমি দিনের কাজও করি, এখানে আমাকে সময় দিতে হয়। সব মিলিয়ে আমরা যখনই সুযোগ পাই, সময় পাই, তখনই আসলে আমরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। তো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, এবং আপনাদের দোয়া ভালোবাসা আমাদেরকে আসলে উৎসাহিত করে এবং আমাদের কাজের স্পৃহাকে আরো বাড়িয়ে বাড়িয়ে দেয়। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। যদি আব্দুল্লাহ মাসুদ ভাই শেষ কোনো মেসেজ আমাদের জন্য রাখেন, যেহেতু আপনাকে আমি অলরেডি একটা প্রস্তাব দিয়েছি, সেটার ব্যাপারে বলতে পারেন। আব্দুল্লাহ মাসুদ ভাই। থ্যাংক ইউ আপনাকে। আর আমি হয়তো পারবো, বাট আমি রিলেটিভলি নিউ টার্কির ব্যাপারে। হয়তো আরো কেউজন থাকতে পারলে ভালো হয়। তো আমি হয়তো কন্ট্রিবিউট করলাম। নো প্রবলেম। ওকে 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 ওকে, সমস্যা নেই, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমরা হয়তোবা এই ব্যানারগুলো আজকে দেখাইলাম, এবং এগুলো আবার আমরা গ্রুপে পোস্ট করে আমরা একটা ফর্ম ডিজাইন করব। সেই ফর্মে যে যে ইন্টারেস্ট আছে, যদি কেউ থাকে তাহলে তাকে আমরা সুযোগ দিব আর কি। আমরা একটা সিস্টেম ডেভেলপ করছি যে স্পিকার খোঁজার জন্য এখন আর ওভাবে আমরা হয়তো না বলে একটা ফর্ম দিয়ে দিব, যার যে ফিল্ডে ইন্টারেস্ট আছে, যে জায়গায় যে কন্ট্রিবিউট করতে হবে সেভাবে কন্ট্রিবিউট করবে। তানভীর, তোমার যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে অথবা শেষ করো। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনাদের মূল্যবান সময়ের জন্য আমাদের কেনর স্পিকার ও স্পেশাল গেস্ট দুজনকে আবার ধন্যবাদ। এছাড়াও অংশগ্রহণের জন্য দর্শকদের আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রোগ্রাম RIS 16 মানে অগমেন্টেড রিয়ালিটি ফর বেটার এডুকেশন অনুষ্ঠিত হবে আগামী 15 জুলাই সকাল 12:30 PM। আমাদের প্রোগ্রামের আপডেট পেতে আপনার চোখ রাখুন গবেষক হতে চাই 𝗵𝗵𝗵𝗵 এ ফেসবুক পেজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।